আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শুরু করতে চলেছি যুক্তিবিদ্যা প্রথম পত্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারের টপিকগুলো এরকম যে প্রিভিয়াস যে বিষয় সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি সেই সকল বিষয়বস্তুর একটা ক্লাস্টার অর্থাৎ একটা সমন্বয় কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখেন চ্যাপ্টারের শিরোনামে কি দেওয়া আছে? আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। আরোহ অনুমান কি, আরোহ অনুমান কাকে বলে, এটসেট্রা এটসেট্রা, বেসিক যে কনসেপ্টগুলো আছে সেগুলো অলরেডি আমরা ক্লিয়ার করে ফেলেছি। একটু নতুন বিষয় জানবো যে আরোহ অনুমানের ভিত্তি, সেখানে আমরা একটু রূপগত ভিত্তি দেখব, একটু আকারগত ভিত্তি, এগুলো সম্পর্কে জানবো। ইতিমধ্যে আমরা জেনেছি কার্যকরণ সম্পর্ক, প্রকৃতির নিয়মানুবর্তিতা, এই সকল বিষয়গুলো কিন্তু আবার এখানে ঘিরে আবর্তিত হবে, বাট একটু ইলাবোরেটলি এখানে এক্সপ্লেইন করা হয়েছে। টপিকটা জাস্ট অনেকের মনে হতে পারে যে স্লাইডটা এত বড়, হয়তো অনেক কিছু কন্টেন্ট আছে। না, আমি সবসময় বলি বড় স্লাইড মানে অধিক কন্টেন্ট না। যত বড় চ্যাপ্টার তত পড়াটাকে ছোট করে গুছিয়ে আনা যায়, কারণ এখান থেকে কি প্রশ্ন আসবে সেটা আমি জানি। চলেন দেখে দিই। আগে আমরা শুরুতে জেনে নেই যে এই টপিকের আলোচিত বিষয়বস্তুগুলো আসলে কি কি। ফার্স্ট অফ অল আমরা আরোহ অনুমানের কিছু প্রকারভেদ দেখব। দেখো, আরোহ অনুমানের প্রকারভেদ সম্পর্কে আমরা প্রিভিয়াস একটা চ্যাপ্টারে একেবারে বিস্তারিত আলোচনা করেছিলাম। সেখানে প্রকৃত আরোহ, অপ্রকৃত আরোহ ছিল। এটার তিনটা করে 6টা প্রকারভেদ কিন্তু আমরা দেখেছি। অতঃপর দেখব আরোহের ভিত্তি কি এবং এর প্রকারভেদ সম্পর্কে জাস্ট হালকা একটু আলোচনা। ভিত্তির প্রকারভেদ: আরোহের আকারগত ভিত্তি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, এই টপিকটা সম্পর্কে আলোচনা করব। আরোহের একটা কূটাভাস আছে। এই কূটাভাস মানে হচ্ছে প্যারাডক্স। আমরা হয়তো প্যারাডক্স এই টার্মটার সঙ্গে কম বেশি সকলে পরিচিত আছি। যখন আমরা অ্যাডমিশন পড়তে যাব তখন ইংরেজিতে আমাদের একটা এইটা আসবে, এই টার্মগুলো আসবে, প্যারাডক্স, আইরনি, সিমিলি, এগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন, এখন হয়তো জানো না। ওকে, সো কারণ কি, শর্ত কি, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক এভার বাট দ্য মোস্ট বেসিক কনস্টিটিউয়েন্ট। কারণ, কজ, শর্ত, কন্ডিশন। সো কারণ আর শর্তের মধ্যে ডিফারেন্সটা কোথায়, এইটা নিয়েই না স্টিল নাও অনেকে 1-1.5 বছর লজিক পড়ে কারণ আর শর্তের মধ্যে পার্থক্য কি এটাই বলতে পারে না। এটা কিভাবে ইজিলি শেখা যায় আসলে বা মনে রাখবেন সেটা আমি বোঝানোর চেষ্টা করব। তার মধ্যে কারণের কিছু বৈশিষ্ট্য আছে। আমি খুব সম্ভবত প্রিভিয়াস একটা চ্যাপ্টারে বলেছিলাম যে নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন। এবার আমরা জানবো কি কারণের কিছু বৈশিষ্ট্য, কারণের প্রকারভেদ জানবো। বহু কারণবাদ রয়েছে। বহু কারণবাদ, এই টার্মটার সঙ্গে আমরা পরিচিত আছি। কার্য সংমিশ্রণ সম্পর্কে জানবো। এতক্ষণ আকারগত ভিত্তি নিয়ে কথা বললেও এখন আমরা আরোহের বস্তুগত ভিত্তি সম্পর্কে একটু কথা বলার চেষ্টা করব। অথবা আমরা জানবো নিরীক্ষণ এবং পরীক্ষণ, এই দুইটার কম্পারেটিভলি কোনটা বেশি আমাদেরকে সুবিধা দিচ্ছে বা কোনটা কম বেশি অসুবিধা আমাদেরকে ফেলছে অসুবিধায়। তাহলে চলুন আমরা প্রথমে ফার্স্ট টপিকটা শুরু করি যে আরোহ অনুমান। এটা একেবারে বেসিক কনসেপ্ট, এখান থেকে কখনোই গ বা ঘ আসবে না, সর্বোচ্চ আসলে ক খ আসতে পারে, এবং এমসিকিউর জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেই একেবারে বেসিক কথা কি বলেছে। আরোহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ওকে, আমি একদম ফার্স্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে লজিক হচ্ছে ইনফর্মাল আর ফর্মাল। সো তার মধ্যে থেকে আমরা আবার 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ডিডাকশন আর একটা হচ্ছে কি ইন্ডাকশন। ওকে, সো ডিডাকশন মানে হচ্ছে অবরোহ এবং ইন্ডাকশন মানে হচ্ছে কি আরোহ। এই ইংরেজি টার্মগুলো ব্যবহার করলে পরীক্ষা একটু নম্বর একটু তুলনামূলক বাড়ে, তাই না? সো এখানে আরোহের সংজ্ঞা নিয়ে একটু কথা বলছে যে আরোহ অনুমানে আমরা বিশেষ পার্টিকুলার ব্যক্তি বা পার্টিকুলার যে অবজেক্ট, এই ধারণার উপর ভিত্তি করে কি করি, একটা সার্বিক বাক্যকে আমরা কনক্লুশন বা সিদ্ধান্ত রূপে কিন্তু অনুমান করি। সো অলওয়েজ সিদ্ধান্তটি কি হবে, আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। কারণ আমি আশ্রয় বাক্যের শুরুতে রহিম এবং করিম, শুরুতে কাকে ব্যবহার করলাম, রহিম ইজ মর্টাল, রহিম ইজ ম্যান এন্ড মর্টাল, রহিম হচ্ছে মানুষ মরণশীল। ঠিক একইভাবে আমি এখানে করিমের কথা ব্যবহার করলাম, দেন কনক্লুশনে কি টানলাম, দেয়ারফর প্রবাবলি, সম্ভবত, অল হিউম্যান বিং। তাহলে বলছে এই যে রহিম একজন পার্টিকুলার পারসন, করিম একজন পার্টিকুলার পারসন, বাট এই অল এটা হচ্ছে কি অনেক বেশি ব্যাপক, এর বিস্তৃতি বা এক্সটেনশন কি অনেক বড়, মূলত এটার ব্যাক্তার্থটা অনেক বড়। এটার মধ্যেই হচ্ছে কি রহিম করিম সকলে ইনক্লুডেড রয়েছে। এবং আরোহ এই অনুমানের গতিটা এখানে কেমন হয়, ঊর্ধ্বমুখী হয়। কারণ কি ঊর্ধ্বমুখী বলতে বুঝিয়েছে পার্টিকুলার থেকে জেনারেলের দিকে, অর্থাৎ কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। ওকে, আচ্ছা, সো আমরা এই অধ্যায়ে কি জানবো, আরোহের প্রকৃতি এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। চলো আলোচনা আমরা শুরু করে দিই। শুরুতে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিলাম। এখন অলরেডি কিন্তু আমরা আরোহ আর অবরোহের মধ্যে পার্থক্য কিন্তু আলোচনা করেছি, তাই না? সো আরোহ অনুমানের মূল লক্ষ্যটা হচ্ছে কি যে আমাদের যুক্তির
আকারগত, একটা হচ্ছে যুক্তির বস্তুগত সত্যতা আর একটা হচ্ছে আকারগত সত্যতা। এই আকারগত সত্যতা নিরূপণ করাই হচ্ছে কি অবরোহ অনুমানের প্রধান লক্ষ্য। কারণ অবরোহ অনুমান ডিডাকশন এটা কি করে, এটা স্ট্রাকচার, রুলস প্রিন্সিপাল ফলো করে চলে। কিন্তু আমাদের যেই আরোহ অনুমান কি একেবারে বেসিক, এই যে সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, সকল ছাত্র হয় মরণশীল, এই যুক্তিটা কিন্তু অবরোহ যুক্তি বা ডিডাকশন, এটা হচ্ছে কি একটা ডিডাকশন। এখন কথা হচ্ছে এটা ডিডাকশন কেন, কারণ সকল মানুষ হয় মরণশীল, এই হয়টা হচ্ছে বিধেয়ক, সকল মানুষ এটা হচ্ছে কি আমার কোয়ান্টিফায়ার বলে এগুলোকে, আসলে এটা হচ্ছে কোয়ান্টিফায়ার যে এটা কি অল নাকি সাম। এই মানুষটা হচ্ছে একটা পদ, মরণশীল হচ্ছে আরেকটা পদ। সো মানুষের মরণশীলতার মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য বিধেয়ক হিসেবে হয় ব্যবহার করা হয়েছে। এখন এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়েছে, বাট এখানে ব্যক্তর্থ স্বীকার করা হয়েছে সকল মানুষকে। তাহলে এই যে প্রথম যে আশ্রয় বাক্য, এই প্রথম আশ্রয় বাক্যটাই কি একটা সার্বিক বাক্য। এবার দ্বিতীয় যে আশ্রয় বাক্যটা, সকল ছাত্ররা হয় মানুষ, সুতরাং সকল ছাত্ররাই কি হবে মরণশীল। তাহলে এটা হচ্ছে একটা অবরোহ অনুমান, এটা জাস্ট আকারগত। যখন শুরুতেই বলে দিই যে সকল মানুষ হয় মরণশীল, তখন আমি যদি বাস্তবে এরকম কখনো নিজের চোখে পড়ে যে এমন একটা মানুষ যে মারা যায়নি, অমর, যদি সম্ভব না, জাস্ট আমি যুক্তির খাতিরে ধরে নিলাম, তবুও কিন্তু আমি তাকে অমর বলতে পারবো না, কারণ বলতে হবে সে অবশ্যই মরণশীল, কারণ আমি কি আশ্রয় বাক্যেই অলরেডি স্বীকার করে নিয়েছি। সো যুক্তির আকারগত সত্যতা নিরূপণ করে অবরোহ। এখন আরোহ কি করে, দেখো আরোহ কি করে, এই সেম ওয়েতে অবরোহ যুক্তিটা আবার একই কনসেপ্ট এখানে চলে এসেছে। ওকে, আমরা এখন দেখব যে আকারগত সত্যতা আর বস্তুগত সত্যতা এই একই সত্যতার জাস্ট দুইটা ভিন্ন দিক মাত্র। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, সত্য তো সত্যই, এটা আবার আকারগত কি হয়, এটা আবার বস্তুগত কি হয়। আমি আগেই বলেছি আকারগত সত্যতা মিন্স দ্য স্ট্রাকচার যদি মেনটেন করতে পারে, যদি আমি মিথ্যা জানিও তারপরেও যুক্তি দিয়ে ওটাকে সত্যি প্রমাণ করা যায়। বাট বস্তুগত সত্য যেটা, যদি এখন শীতকাল আমি যদি বলি এখন গরমকাল, তাহলে এটা বস্তুগত কোনো সত্যতা নেই, অর্থাৎ পার্টিকুলারলি আমার পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে এটা আমার অবজার্ভ করতে হবে। ওকে, এইটাই আকারগত সত্যতা আর বস্তুগত সত্যতার মূল পার্থক্য। ওকে, এখন কথা হচ্ছে অবরোহ অনুমানে যে সকল আশ্রয় বাক্য ব্যবহার করা হয় এগুলো তো সবসময় আমি সত্য বলে ধরে নিই, এই জন্য সিদ্ধান্ত সবসময় কি হয় অলরেডি সত্য হয়, তাই তো। এখন আশ্রয় বাক্য যদি বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তাহলে সিদ্ধান্তটি তাদের থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়, এটাও আমরা জানলাম। তাহলে সিদ্ধান্ত আকারগত ও বস্তুগত উভয় দিক দিয়ে কি হয় সত্য হয়। দেখো একটু খেয়াল করার চেষ্টা করো আর কি, বস্তুগত বা কোনো বস্তুর সিদ্ধান্ত বস্তুগত সত্যতা নির্ভর করে আশ্রয় বাক্যগুলোর বস্তুগত সত্যতার উপর। আশ্রয় বাক্যটা যদি সত্য হয় অবরোহ অনুমানের ক্ষেত্রে, তাহলে কি বললাম সিদ্ধান্ত বাক্যটা অবশ্যই সত্য হবে। ওকে, এটা গেল। এখন বিষয়টা হচ্ছে আশ্রয় বাক্য যদি গুলো বাস্তবের সাথে আবার সঙ্গতিপূর্ণ হয়ে যায়, যেমন বললাম যে সকল মানুষ হয় মরণশীল, এটা যদি আসলেই বাস্তবে সত্য হয়ে যায় তাহলে জাস্ট ফর্মালিটি না, রুলস এন্ড প্রিন্সিপালের বাইরে গিয়েও ওটা কি বস্তুগত সত্যতা রয়েছে। তাহলে যে সকল মানুষ হয় মরণশীল, সুতরাং রহিম মানুষ মরণশীল, করিম মানুষ মরণশীল, এটার বস্তুগত সত্যতাও রয়েছে, এটার আকারগত সত্যতাও রয়েছে। ওকে, আমি জাস্ট আরেকবার কনফিউশনটা ক্লিয়ার করছি। আকারগত সত্যতা হচ্ছে যদি আমার স্ট্রাকচার, যুক্তির স্ট্রাকচার ঠিক থাকে, আর্গুমেন্ট, তাহলে মিথ্যা যাই হোক না কেন বাস্তবে যদি মিথ্যাও হয় ওটা লজিক দিয়ে আমি কি করতে পারি, ট্রু, এটা প্রুফ করে দিতে পারি। বাট যেটা বাস্তবে এক্সিস্ট করে ওইটাকে ভুলভাগে যদি আমি যুক্তিতে উপস্থাপন করি তাহলে কি হবে, সেটা আমার অভিজ্ঞতার সাথে কন্ট্রাডিক্ট করবে, তখন সেটা বস্তুগত সত্যতা থাকবে না। বাস্তব অভিজ্ঞতা যেটা সত্য সেটাকে বলে বস্তুগত সত্যতা। আর কিছু জানতে হবে না, এখান থেকে যা জেনেছি যথেষ্ট জেনেছি। ওকে, এইটুকুই পরীক্ষার জন্য যথেষ্ট। এখন কথা হচ্ছে অবরোহ অনুমানে যে সকল আশ্রয় বাক্য ব্যবহার করা হয় ওদেরকে তো তিন ভাগে ভাগ করা হয়েছে। কোন কোন তিন ভাগে? একটা তো সার্বিক যুক্তি বাক্য, যেটা একটা শ্রেণীর সকলের ক্ষেত্রে স্বীকার করা হয়। একটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, যেখানে কি করা হয় পার্টিকুলার ব্যবহার করা। আরেকটা হচ্ছে বিশিষ্ট বা একটা একক মাত্র, একটা যুক্তি বাক্য মাত্র। আচ্ছা, এখন বিশিষ্ট আর বিশেষ যুক্তি বাক্যের বস্তুগত সত্যতা নির্ণয় করা তো কোনো কঠিন কাজ নয়, কারণ একটা জাস্ট কি করবো, আমি আমার অভিজ্ঞতার সাহায্যে বাস্তবে জাস্ট যাচাই করে দেখব সার্বিক বাক্যের আসলে বস্তুগত সত্যতা আছে কিনা, যে পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে যে স্বীকার করলাম আসলে এটার বস্তুগত যে সত্যতা আছে কিনা এটা যাচাই করে দেখা একেবারেই অসম্ভব। ওকে, তো এখন কথা হচ্ছে একটা সার্বিক যুক্তি বাক্য যদি সত্যসিদ্ধ নিয়ম হয় তাহলে তার সত্যতা প্রমাণ করার তো কোনো দরকার নেই। যেমন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা তো সার্বিক সত্য ভাই, এটা কি প্রুফ করে দেখাবো? ওকে, ইটস ফাইন। এখন কথা হচ্ছে আমি যে বিশ্লেষক বা অ্যানালিটিক্যাল যেই যুক্তি বাক্যের কথাগুলো বলেছি সেগুলোর বিধেয় আর উদ্দেশ্যের যে জ্ঞাত্যার্থ কোয়ালিটি বা জ্ঞাত্যার্থের কোনো একটা অংশ বিশেষ ওইটাকে কি করে
উল্লেখ করে। সো এ জাতীয় যুক্ত বাক্যের সত্যতা পরীক্ষার জন্য আমাদের অভিজ্ঞতার সাহায্য নেওয়ার কি করে না, কোনো দরকার পড়ে না। কারণ এটা আবশ্যিকভাবে যে টার্মকে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করতেছি, সেই টার্মের জ্ঞাতার্থ, এসেনশিয়াল যে অ্যাট্রিবিউট, সেইখান থেকে আসতেছে। ওকে, আচ্ছা, এখন যুক্তিবাক্যের উদ্দেশ্যকে বিশ্লেষণ করলেই যদি তার মধ্যে বিধেয়কে পাওয়া যায়, তাহলে তো যুক্তিবাক্য যথার্থ হবে। উদ্দেশ্যকে বিশ্লেষণ করে দেখলাম তার মধ্যে অলরেডি বিধেয় রয়েছে, কারণ মানুষকে বিশ্লেষণ করে দেখা যায় মানুষের মধ্যে অলরেডি মননশীলতা ঢুকিয়ে দেওয়া আছে, কোনো মানুষই অমর না। ওকে, এখন সার্বিক বাক্য অ্যানালিটিক্যাল হলে তো কোনো বিশ্লেষণ ছাড়াই জানতে পারলাম, বাট যদি সংশ্লেষক হয় তাহলে কি করে তার বস্তুগত সত্যতা প্রমাণ করা যাবে? এইটাই হচ্ছে মূল কথা, যে সার্বিক যুক্তিবাক্যের মধ্যে যেগুলো ব্যাপকতর দিক থেকে সংকীর্ণতর, সেগুলোকে প্রমাণ করবার কোনো অসুবিধা নেই। আচ্ছা, সো এখন কথা হচ্ছে, আমি এইটুকু একটু করে দেখি। দেখো, এ ধরনের বাক্যকে অধিকতর ব্যাপক সার্বিক যুক্তিবাক্যের একটা সিদ্ধান্ত রূপে আমি স্থাপন করে তার সত্যতাকে কি করতে পারি, প্রমাণ করতে পারি। কিন্তু এভাবে তো আমি বেশি দূর অগ্রসর হতে পারবো না। তাই প্রশ্ন থেকে যায় যে সার্বিক যে সংশ্লেষক অর্থাৎ সিনথেটিক যেই লজিক্যাল সেন্টেন্সেস গুলো আছে বা আশ্রয় বাক্যগুলো আছে, সেগুলো বিশেষ করে যেগুলো অসংখ্য অগণিত ব্যক্তি বা বস্তুকে ইঙ্গিত করে, সেগুলোর বস্তুগত সত্যতা আমি কি করে নির্ণয় করবো? পৃথিবীর সকল মানুষকে তো দেখিনি, আমি বাস্তবে কয়টা মানুষ দেখেছি, কয়েক হাজার কয়েক লক্ষ মানুষ দেখেছি, বাট আমি যে স্বীকার করছি সমগ্র মানুষ জাতির ক্ষেত্রে, তাহলে সকল মানুষের ক্ষেত্রে এটা যাচাই করা খুব টাফ না? দিস টু মাচ ডিফিকাল্ট। এটাই বলছে যে সকলের বস্তুগত সত্যতা আমি কি করে নির্ণয় করতে পারি। সো এই প্রশ্নের উত্তরে সবাই বলছে যে একমাত্র আরোহ অনুমানের সাহায্যেই সার্বিক যুক্তিবাক্যকে সিদ্ধান্ত রূপে স্থাপন করা হয়। এইবার হচ্ছে খেলাটা এইখানে যে শুধুমাত্র অবরোহ প্রকারভেদটা জানলাম না, আরোহ আর অবরোহ বা অবরোহ সম্পর্কে জানলাম না, আরোহর কেন উৎপত্তি হয়েছে, আরোহ কেন গুরুত্বপূর্ণ, এটা জানার জন্য কিন্তু আমাদের আগে জানতে হবে যে অবরোহের ত্রুটি কি, অবরোহের ভুলটা কোথায়। সো এটাই বলছে যে অবরোহে আমি সার্বিক যুক্তিবাক্যতে স্থাপন করে নিচ্ছি, বাট সার্বিক বাক্যটা কোথায় আসছে, এটাকে যাচাই করব কিভাবে? এটাকে আমি আরোহ বা ইন্ডাকশন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করার একটা কি করতে পারি, চেষ্টা করতে পারি। ওকে, এছাড়া আরো এখানে অনেক কিছু বলা আছে, কি করতে পারি যে আমরা কয়েকটা বিশিষ্ট ঘটনা বা বস্তু পরীক্ষা নিরীক্ষা করে একটা সার্বিক সত্য প্রতিষ্ঠা করাকে আমি জেনারেলাইজেশন বা কি করতে পারি, সার্বিকীকরণ করতে পারি। এক্ষেত্রে কি করতে পারি, বহু 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 যত খুশি আমি দৃষ্টান্ত এক্সাম্পল করে তার বস্তুগত সত্যতা কি করতে পারি, আমি তার অবজেক্টিভ যে ট্রুথ, বস্তুগত সত্যতা বা ম্যাটেরিয়াল ট্রুথ, ওইটা আমি যাচাই করে নিতে পারি। ওকে, এগুলো অতিরিক্ত মানে পেঁচায় লেখা আর কি, যেটা সহজ ভাষায় সেটা আমি বলে দিচ্ছি, এইটুকু ইম্পর্টেন্ট। ওকে, এখন আবার প্রশ্ন আসে যে এখন দুই দিক থেকেই যন্ত্রণা, মাত্র কিছু সংখ্যক দৃষ্টান্ত পরীক্ষা করে আমরা কিভাবে সমগ্র দৃষ্টান্ত সম্বন্ধে কোনো বক্তব্য প্রকাশ করতে পারি? এই জন্য আগে বলেছে প্রবাবল। সো যুক্তিবিদরা কি মনে করেন যে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে গমনের পূর্বে বিজ্ঞানীরা দুইটি প্রতিষ্ঠিত নিয়ম, যথা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে কি করে আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যকার বিরাট যে ব্যবধানটা ওটি অতিক্রম করে সিদ্ধান্তে পৌঁছানোর সহজতরা। হ্যাঁ, অনেকে বলতে পারে যে ভাই আপনি দুইটা তিনটা মানুষকে অবজার্ভ করলে পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে এটা কেন স্বীকার করতেছেন, সত্যতা কোথায়? এখন কথা হচ্ছে আমি দুইটা তিনটা চারটা মানুষকে অর্থাৎ ইনস্ট্যান্সেসকে আমি কি করলাম, পারসেভ করলাম, বাট এইটার গ্রাউন্ড হিসেবে আমি দুইটা বিষয়কে দায়ী করছি, একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা, আরেকটা হচ্ছে কার্যকরণ। হ্যাঁ, তুমি হয়তো মানে যে আমার কথা শুনছো, যার কাছে যুক্তি দিচ্ছি, সে হয়তো আমার আর্গুমেন্টটাকে কি করতে পারে, ডিনাই করতে পারে, বাট এই আর্গুমেন্টের যে গ্রাউন্ড, ওই কার্যকরণ বা প্রকৃতির নিয়মানুবর্তিতা, এইটাকে তো কেউ আসলে ডিনাই করতে পারবে না। সো এই জন্যই বলছি যে চার পাঁচটা আর্গুমেন্ট থেকে বা চার পাঁচটা ইনস্ট্যান্সেস থেকে যে আমি একটা সার্বিক বাক্যের দিকে যাচ্ছি, এর পিছনের যে গ্রাউন্ডটা, এই ভিত্তিটাই কি করতে হয়েছে, আমার এই অল্প সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণকে আরো শক্তিশালী করে, মানে ইন্ডাকটিভ লিপ আছে বাট একটু এটাকে কি করে, স্ট্রং প্রবাবিলিটি বেশি বাড়িয়ে দেয়। ওকে, সো প্রকৃতির নিয়মানুবর্তিতা কি বলে, যে একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে কি করবে, আচরণ করবে, কার্যকরণ নিয়মের অনুসারে। কোনো একটা ঘটনার সব অবশ্যই কি আছে, কোনো একটা কারণ আছে, বিনা কারণে কোনো কিছু ঘটবে না। এগুলো বেসিক কনসেপ্ট আমরা অলরেডি জানি। একজন মানুষের মৃত্যু ঘটলে আমরা কি করতে পারি, এটা প্রকৃতির নিয়মানুবর্তিতা। আবার এটাও ধরে নি যে মারা গেছে, তার মানে অবশ্যই কি আছে, এর পিছনে কোনো একটা কারণ আছে। সিম্পল, এটাই হচ্ছে কি এই দুইটা। এখন এই দুইটা নীতির ভিত্তিতে আমি অনুমান করে নিচ্ছি যে সকল মানুষ কি হয়, মরণশীল। আচ্ছা, এখন কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করবার পদ্ধতিকে কি বলে, আরোহ বা ইন্ডাকশন বলা হয়। ভাই এই সংজ্ঞাটা যুক্তিবিদ্যা, শুধুমাত্র যুক্তিবিদ্যা না, একেবারে অনার্স লাইফ পর্যন্ত লাগবে। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যখন কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করছি, তখন সেটা কি বলছি আমরা, আরোহ বলছি। এটা হচ্ছে কি, আরোহর আমি সংজ্ঞাটা জেনে নিলাম। ওকে, আচ্ছা গেল। এখন আরোহের একটা এক্সাম্পল আমি জানার চেষ্টা করি। প্রথমে বলছে এক নম্বর যে আশ্রয় বাক্যটা,
কামাল হয় মরণশীল, কামাল হচ্ছে একটা পার্টিকুলার, সে মরণশীল। জামাল একজন পার্টিকুলার, সে হয় মরণশীল। বিমল হয় পার্টিকুলার, সে মরণশীল। সালমা একজন পার্টিকুলার মানুষ, সে হয় কি মরণশীল। এখন এই চারজন মানুষকে মনে করে চারজন আমার আত্মীয় বা পরিচিত, এই চারজন মানুষ এবং চারজনকে আমি মারা যেতে দেখেছি। আচ্ছা, এখন আমি ধরলাম, দেখো এখানে কিন্তু নিশ্চিত রূপে বলেনি সকল মানুষ হয় মরণশীল। এই যে সাম, দেখো এই যে চারজন বা পাঁচজন, এরা হচ্ছে সাম, কিছু মানুষ। এখান থেকে আমি কোথায় আসলাম? অল। সাম থেকে যে অল পর্যন্ত আসলাম, এই মাঝখানে একটা বিরাট গ্যাপ আছে। এখন এই গ্যাপটা ফিল আপ করে কি? এই গ্যাপটা ফিল আপ করে দেয় হচ্ছে আমার বেস বা আমার ভিত্তি। ওই বেস দুইটাই কি কি? এখানে দুইটা ভিত্তি এসেছে, এক দুই। এক নম্বর ভিত্তিটা হচ্ছে কি? ল অফ নেচার, ল অফ নেচার। দুই নম্বর ভিত্তিটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। জাস্ট এইটুকুই হচ্ছে এই এতগুলো স্লাইডে, এই সামান্য এইটুকু থিসিসই আছে এখান থেকে। ওকে, আচ্ছা, ওকে। এখন বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন কথা বলেছেন, গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞাও আছে এখানে। ফাউলার বলেছে আমি কোনো কিছু জানবো না, কারণ যুক্তিবিদ্যায় আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মিল। আরেকজন আছে আরভিং মারমার কপি, আইএম কপি, তার সংজ্ঞাটা খুব সম্ভবত এখানে নাই। সো ম্যাক্সিমাম সময় মিলের সংজ্ঞা সব জায়গায় আসবে, কারণ ইন্ডাকশন মানেই মিল। এছাড়াও আরো অনেক সংজ্ঞা আছে, জয়েস ময়েস, এগুলো সংজ্ঞা, এগুলো পড়ার দরকার নেই, এগুলো আসে না। শুধু শুধু হচ্ছে মাথার মধ্যে হ্যাসেল বাড়বে। কার্ডের থ্রিটা পড়তে পারো, কার্ডের থ্রিট, আর হচ্ছে তুমি ইসেটা দেখতে পারো, যুক্তিবিদ বেন আর ফাউলার, এই চারজনের থেকে আসলেও আসতে পারে। সবারই একই কথা, বাট আমি মিলের সংজ্ঞাটা এক্সপ্লেন করতেছি। আরো হচ্ছে আমার মনের একটা প্রক্রিয়া, হ্যাঁ অবশ্যই মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে আমি অনুমান করি। ওকে, যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি। বিশেষ বিশেষ ক্ষেত্রে যেটা সত্য, তা সব ক্ষেত্রেই যে সত্য হবে। সো যাদের কিছু নিরূপণযোগ্য বিষয়ে পূর্ববর্তী ক্ষেত্রের সাথে মিল থাকে, সেটাকে কি বলা হচ্ছে? আরোহ বলা হচ্ছে। ফাউলার বলেন যে আরোহ হচ্ছে কি বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপকের দিকে জার্নি। আমি এতক্ষণ যে কথা বললাম সবগুলোই কি তাদের এই সংজ্ঞার উপর ভিত্তি করে বলা হয়েছে। অর্থাৎ আমি জাস্ট কি করব, আরোহ হচ্ছে আমার একটা মানসিক প্রক্রিয়া, আমি অনুমান করতেছি। আমি কিন্তু অনুমান চ্যাপ্টার পড়িয়েছি, তাই না? সেই অনুমানের ভিত্তি কি বা অনুমান কি, তারপর হচ্ছে অনুমানের যে দুই প্রকার ভেদ, এগুলো দেখেছি আগে। তো অনুমান হচ্ছে কি আমি জাস্ট কোনো কিছু দেখলাম, অবজার্ভ করলাম যে না আজকে এই বিষয়টা হয়েছে, কালকে যদি আবার এই বিষয়টা একইভাবে ঘটে, তাহলে কি হবে? 3 দিন 4 দিন 5 দিন পর ওই ঘটনাটা যে একই বারবার ঘটতে থাকে, একই পরিস্থিতিতে একই নিয়মে, তাহলে কি হবে? এটার পিছনে দুইটা ল আছে, কার্যকরণ নিয়ম আছে আর প্রকৃতি নিয়ম যেটা নিয়ে আছে। তাহলে আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পর্যবেক্ষণ করে বললাম যে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত বা সারা জীবন ধরে ওইটা ওই পরিস্থিতিতে ওই নিয়মেই ঘটবে। এটাকেই বলা হয় আরোহ। ওকে, আই হোপ ইউ গট ইট। এখানে আরো সংজ্ঞা বোঝা যায়, আরো অনেক কিছু বলা আছে এখানে। দেখো এক কথায় একটা কথা বলা আছে যে আরোহ হচ্ছে অনুমানের একটা বিশেষ প্রক্রিয়া। এখানে কি করি? বিশেষ মানে পার্টিকুলার কিছু বস্তু ঘটনা পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। ওকে, ফার্স্ট অফ অল আমার কি দরকার? আমার পরীক্ষাও করতে পারি, আমি নিরীক্ষাও করতে পারি, আমার অবজারভেশন থাকতে পারে, আমার এক্সপেরিমেন্টেশন, দুইটাই কিন্তু থাকতে পারে। আবার একটা কথা বলেছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আর একটা হচ্ছে কার্যকরণ নিয়ম। এই যে আমি যে কথাগুলো বলি সেই সব কথাগুলোই এখানে কি আছে? একই কথাই দেওয়া আছে। ওকে, এখন আমি একটু দেখব যে অবরোহ অনুমান থেকে আরোহকে কেন পৃথক করা হয়েছে। এটা ব্যাখ্যা মাঝে মাঝে পরীক্ষা এসে থাকে, বা অ্যাটলিস্ট এটা বেসিক একটা ডিফারেন্স, এটা আমার জানা দরকার শুরুতেই। আরোহের সিদ্ধান্ত তো সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হবে। হ্যাঁ আমি তো জানি আশ্রয় বাক্য, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় তো আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক, কারণ আমি তো পার্টিকুলার থেকে কিসে যাচ্ছি? একটা জেনারেল সত্যের দিকে যাচ্ছি, তাই না? তাহলে ওইটা তো বেশি ব্যাপক হবে। বাট অবরোহ অনুমানে কি হয়? অবরোহ অনুমানে হচ্ছে আমি শুরুতে কি করি? একটা বেশি ব্যাপক আশ্রয় বাক্য নিয়ে নিই, তারপর আস্তে আস্তে কম ব্যাপক মানুষের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করি। আরোহ অনুমানের সিদ্ধান্ত হচ্ছে একটা সার্বিক যুক্তি বাক্য, আর একইভাবে অবরোহ অনুমানের আশ্রয় বাক্যটা হচ্ছে কি একটা সার্বিক বা জেনারেল স্টেটমেন্ট। আরোহ অনুমান হচ্ছে বাস্তব ঘটনা পর্যবেক্ষণ। আমি অভিজ্ঞতায় যে বিষয়টা জানি না বা পাইনি সেটা সম্পর্কে তো আমি কখনো অনুমানই করতে পারবো না। জাস্ট সিম্পলি বলেছে অনুমান বাস্তব ঘটনার উপর কি নির্ভর। বাট ওই যে অবরোহ, হ্যাঁ অবরোহটা কিসের উপর ভিত্তি করে আছে? অবরোহটা অবশ্যই আমার জাস্ট ল, জাস্ট অনুমান, আমার কোনো এক্সপেরিয়েন্স দরকার না। আমি শুরুতেই বলে দিলাম সকল তিমি হয় কি মাছ, বা সকল তিনি হয় স্তন্যপায়ী। যেটা বলি না কেন যুক্তি দিয়ে কিন্তু প্রুফ করা যায়, মিথ্যা কথাকে সত্য করা যায় যুক্তি দিয়ে। এখন আরোহ অনুমানের একটা আরোহমূলক লম্ফ, যেটা হচ্ছে আরোহের প্রাণ ভোমরা, যেমন ঠাকুমার ঝুলি বা এগুলো কি থাকে, যে দৈত্য থাকে না, ওদের প্রাণ ভোমরা থাকে টিয়া পাখির মধ্যে বা এটসেট্রা। তো আরোহের যে প্রাণ ভোমরা ওটা হচ্ছে ইন্ডাকটিভ লিপ। ইন্ডাকটিভ লিপ না থাকলে ওটা তার আরোহ থাকলো না, ওটা তো কি হয়ে গেল? কনক্লুশন সার্টেন হয়ে গেল, ওটা আবার ডিডাকশন বা অবরোহ হয়ে যেতে পারে। এখন আরোহ অনুমানের প্রকৃতির নিয়মানুবর্তিতা নিয়ম অনুসরণ করে এবং কার্যকরণ নিয়মের উপর নির্ভর করে ওঠে। এটা আগে অনেকবার বলেছি, একই কথা এখানে বলা আছে, এগুলো তোমরা রিডিং পড়ে নিবা।
আরোহ অনুমান বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রদান করে। দেখো এখানে কিন্তু একটা ক্রিটিক্যাল বিষয় আছে, অধিকাংশ স্টুডেন্ট এখানে ডস খাবে। ডস খাওয়ার মূল বিষয়টা হচ্ছে নিশ্চয়তা প্রদান করে, বলেনি যে নিশ্চয়তা দেয়, নিশ্চিত কথাটা বলে নাই, নিশ্চয়তা প্রদান করে। বাট এই নিশ্চয়তাটা 1 থেকে 99 পর্যন্ত, 100% পর্যন্ত পৌঁছালে সেটা আর আরোহ না, সেটা কি হয়ে যায়, অবরোহ অনুমান হয়ে যায়। ওকে, ঠিক আছে, গট ইট। আরোহ অনুমানের বিভিন্ন স্তরের কথা বলেছে। প্রথমে কার্যক্রম সম্পর্ক নির্ণয় করে বিশেষ ঘটনা থেকে সার্বিক ইসে যাব, তারপর ওটা কি আমি জাস্ট বিভিন্ন কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করে একটা সুনির্দিষ্ট একটা কি চালাবো মেথোডোলজি, যেমন সাইন্টিফিক ইন্ডাকশন তো সাইন্টিফিকের মধ্যেই যায়, আর মেইন ইন্ডাকশনটা হচ্ছে সাইন্টিফিক ইন্ডাকশন। তো বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে এরকম বিশেষ বিশেষ কয়েকটা পার্টিকুলার ক্ষেত্রে দেখলাম যে একটা অবজেক্ট এইভাবে বিহেভ করে, ওটাকে আমি এক্সপেরিমেন্ট করার জন্য ল্যাবে নিয়ে গেলাম, দেন আমি খালি চোখে আগে পর্যবেক্ষণ করলাম, তারপর একটু কেমিক্যাল দিয়ে রিসার্চ করে এবার একটা কি করলাম, যে কনক্লুশনটা আগে গেস করছিলাম ওইটাই আসলে ট্রু না ফলস, জাস্ট এটাই যাচাই করার জন্য। এই ইন্ডাকশনের উপর ভিত্তি করে কিন্তু প্রোগ্রামিং দ্বারাই আছে কম্পিউটার সায়েন্স। কি আছে, বাইনারি 1 হলে কি হয় ট্রু না ফলস, আর 0 হলে মানে ট্রু ফলস। আমাদের আইসিটি তে 3rd চ্যাপ্টারের ফার্স্ট পার্ট যেটা ওইখানে আছে আর কি, দেখে নিও। দেখো আরোহ অনুমান সম্পর্কে আগেই, এখন কথা হচ্ছে এটা আরোহ অনুমানের সংজ্ঞা না, স্তর, ফেজেস। ফার্স্ট অফ অল কি দিতে হবে, সংজ্ঞা। আমি আগে মনে বলেছিলাম যে অনুমানের কয়েকটা স্তর আছে, হাইপোথিসিস, প্রকল্প, প্রকল্পের স্তরের কথা বলেছি না, ওই প্রকল্পের স্তরের সাথে দেখবে এখানে কিছু কিছু মিলে যাবে। ফার্স্ট অফ অল আমার ডেফিনেশন দিতে হবে। আমি যদি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই, তা আগে ম্যালেরিয়া রোগ কি সেটা সম্পর্কে তো আমার জানতে হবে, কোন কোন লক্ষণ দেখা দিলে সেটাকে ম্যালেরিয়া বলে। এটাই যদি না জানি তাহলে তো আমি কি করবো, ডায়রিয়াকে ম্যালেরিয়া বলে চালিয়ে দেবো, ভুল চিকিৎসায় কি হবে, রোগী মারা যাবে। দেন আমি কি করব, যখন সংজ্ঞায়িত করব যে না এই ঘটনাটা এইভাবে ঘটলে এটাকে এইটা বলে, এই এই লক্ষণ দেখা দিলে এই রোগটাকে ম্যালেরিয়া বলে আর এই রোগটাকে জ্বর বলে। ওকে, এখন আমি একটু পর্যবেক্ষণ করব আর একটু বিশ্লেষণ চালাবো। ওকে, এখন কথাটা হচ্ছে যদি ওই লক্ষণগুলো খুবই জটিল হয়, যেমন আমি যদি ডেঙ্গু জ্বর আর ম্যালেরিয়ার মধ্যে ডিফারেন্স না করতে পারি, কিছু কিছু উপসর্গ কমন থেকে যায়, তো সেই ক্ষেত্রে খালি চোখে পর্যবেক্ষণটা আসলে কাজে লাগে না, মাঝে মাঝে একটু সায়েন্টিফিক রিসার্চ লাগে, একটু টেস্ট করতে হয়। সবসময় আমরা অভিযোগ করি যে ডাক্তাররা এত এত টেস্ট দেয়, কথা হচ্ছে কিছু জাস্ট নিয়ারেজ মানে ক্লোজ সমগোত্রীয় রোগ আছে, জ্বর হয়, এর মধ্যে আবার অনেক জ্বরের, টাইফয়েড জ্বর আছে, ডেঙ্গু জ্বর আছে, ম্যালেরিয়া হইলেও যে জ্বর হবে না এরকম না, হতে পারে। তো এই জন্যই ডাক্তাররা একটু এনশিওর হওয়ার জন্য, শিওর করার জন্য আর কি বিভিন্ন টেস্ট টেস্ট দেয়। তো আমি একজন সায়েন্টিস্ট হলে আমাকে ওইভাবে কি করতে হবে, অ্যানালাইসিস করে দেখতে হবে। গেল, এটা করার পর এখন আমি একটা হাইপোথিসিস দাঁড় করাবো যে না এই বিষয়গুলো তো এইগুলোর সাথে মিলে যাচ্ছে, সুতরাং এইটা এই পরিস্থিতিতে সবসময় এরকম হবে, এটা ডেঙ্গু জ্বর না, এটা ম্যালেরিয়া না, এটা ডায়রিয়া। এই যে একটা কি করতে পারলাম, যে অ্যানালাইসিস করার পরে আমি একটা প্রকল্প দাঁড় করলাম, না এটাই হচ্ছে কি এটা, এটাই হচ্ছে এটা, ওইটাকে বলা হচ্ছে কি হাইপোথিসিস, আন্দাজ করা। ভাই জাস্ট ইমাজিন আমি বললাম যে এইটা, নিশ্চিত না, জাস্ট বলার ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে কি হাইপোথিসিস বা প্রকল্প। তারপরে গিয়ে আমি ওই যে পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি যে না আমার হাইপোথিসিসটা আসলে সঠিক ছিল, আমার অনুমানটা সঠিক, আমরা বলি না দেখছিস আমি বলছিলাম, তো আমিও বলছিলাম প্রকল্পের ক্ষেত্রে, এখন আসলে মিলে গেছে কিনা, যদি মিলে যায় ওটাকে জেনারেলাইজ করব, যদি না মিলে যায় শেষ, প্রকল্প ভেস্তে গেছে। এটাকে বলছে কি জেনারেলাইজেশন বা প্রকল্প, মানে ওই যে বিশেষ বিশেষ থেকে সার্বিকের দিকে যাওয়া, ওটাকে জেনারেলাইজেশন প্রসেস বলা হয়। ওকে, এবার 6 নম্বরে আসবো কি, জেনারেলাইজ করলাম তো ঠিক আছে, ভালো কথা, আমি একটা থিওরি দাঁড় করালাম, এখন এই থিওরিটা যখন পাবলিশ করতে হবে, মানে স্বীকৃতি যদি রেকগনিশন আমি চাই, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, আমি আমার অ্যাকনলেজমেন্ট দাঁড় করানোর জন্য আগে বিশ্বের অন্যান্য যারা সায়েন্টিস্ট রয়েছে, যুক্তিবিদ্যার রয়েছে, তাদের কাছে এগুলোকে প্রেজেন্ট করে দেখাতে হবে। আবার কি করতে হবে, আবার এক্সপেরিমেন্ট করে সেম ফলাফল রেজাল্টটাকে তৈরি করে দেখাতে হবে, তারপরে তারা বিশ্বাস করবে যে না আসলে আমার থিওরি বা এক্সপেরিমেন্টটা কি যথার্থ। এই জন্য এটাকে বলা হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। আরোহ অনুমানের বিভিন্ন ধাপের আপেক্ষিক গুরুত্বগুলো আমরা জেনে নিই। বিভিন্ন ধাপের আপেক্ষিক গুরুত্ব আছে ভাই, কোনো ধাপই কোনো কিছু খারাপ না। ফার্স্ট অফ অল আমাকে ডেফিনেশন, অনুসন্ধান কাজ চালানোর জন্য সবসময় কি অপ্রয়োজনীয় অবান্তর বিষয়গুলোকে আমি সঠিকভাবে যদি অপনয়ন না করতে পারি, তাহলে প্রথমে কি করতে পারবো, প্রকৃত কারণ খুঁজে বের করতে পারবো না। এখন কথা হচ্ছে আরোহের বিভিন্ন ধাপের মধ্যে বিশ্লেষণের অপনয়নের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন যুক্তিবিদ বেকন, পুরো নাম হচ্ছে ফ্রান্সিস বেকন। তো তিনি বলে আমি যদি বিশ্লেষণই না করতে পারি যে এইটা এটা থেকে আলাদা কেন, আলাদা কি ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আছে, বা এটার মধ্যে যে বিভিন্ন কারণ থাকতে পারে, কোনটা এক্স্যাক্টলি কারণ ওইটা, আর হচ্ছে অবান্তর যে কারণগুলো আছে ওইগুলোকে বাদ দেওয়ার যে প্রসেস অফ এলিমিনেশন, অপনয়ন, এটা যদি না জানি তাহলে কি করতে পারবো না, আরোহই হবে না। সো তিনি মনে করেন কি প্রকল্প প্রণয়নের পর আরোহী অনুমানের আর কিছুই বাকি থাকে না। তিনি বলছেন যে প্রকল্প অনুমানের পরে, প্রকল্প যদি বলে দিই, এই যে যুক্তিবিদ তুইয়েল তিনি বলছেন প্রকল্প প্রণয়নের উপর কি সবিশেষ গুরুত্ব আরোপ করেছেন। সো তুইয়েল বলছেন যে না আমি যখন হাইপোথিসিসটা দাঁড় করাচ্ছি তখন আমার আর কোনো আরোহ টারোহ কিছু লাগবে না, জাস্ট ওটাকে পরীক্ষা করে দেখে নিব যে আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড, জাস্ট এতটুকু, ট্রু নাকি ফলস। এইখান
যুক্তিবিদ মিল কি করেছেন, বিভিন্ন ধাপগুলোর মধ্যে সামান্যীকরণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। মানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে সার্বিকীকরণ, একটা জেনারেল স্টেটমেন্ট দাঁড় করানো। হাইপোথিসিস ভুল হলো না সঠিক হলো, আমি সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারলাম কি না পারলাম, এত কিছু ডাজন্ট ম্যাটার। মিল বলে কি তুমি জেনারেলাইজ করো, যদি এটা ট্রু প্রমাণিত হয় ব্যাস ওইটাই হয়ে গেছে, আর কোনো কিছু দেখার দরকার নেই। ওকে, তারপরে আবার আছে কিন্তু তিনি আবার কি বলছেন, যুক্তিবিদ জেভেন্স তিনি বলছেন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থিত না হলে তাতে কখনোই গ্রহণযোগ্য না। তিনি পরীক্ষামূলক সমর্থনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। মানে এক একজন যুক্তিবিদ বলছেন এক একটা ফেজ হচ্ছে কম্পারেটিভলি একটু গুরুত্বপূর্ণ, বাট এরকম না যে কোনো একটা ফেজকে বাদ দিয়ে আমি আরোহ বা ইন্ডাকশন কি প্রসেসটা চালিয়ে যেতে পারবো, এটা একেবারে ইম্পসিবল বা অসম্ভব। ওকে, সো এখানে কথা হচ্ছে আরোহের প্রয়োজনীয়তার বিষয়গুলো উল্লেখ করা হলো। প্রথমত হচ্ছে আরোহ অবরোহ অনুমানের সার্বিক আশ্রয়গুলো বাক্যগুলো সরবরাহ করে। ভাই কথা হচ্ছে আমি ডিডাকশন বা অবরোহের ক্ষেত্রে প্রথমে আশ্রয় বাক্যে একটা সার্বিক সত্য দেই, ওই সার্বিক সত্যটা আমি কোথায় পেলাম, ওই সার্বিক সত্যটা কি আমি জন্ম থেকেই জানি যে এটাই সার্বিক, এটাই জেনারেল সব ক্ষেত্রে ঘটবে না। প্রথমে তো আমার আগে কি করতেছে, আরোহ প্রসেসের মাধ্যমে সিদ্ধান্ত বাক্য ড্র করতে হয়েছে, এবার ওই সিদ্ধান্তটাকে আমি অবরোহের ক্ষেত্রে গিয়ে আশ্রয় বাক্য হিসেবে ব্যবহার করতেছি। ওকে, এই জন্য তারা হচ্ছে ইন্টারডিপেন্ডেন্ট, মানে একে অপরের উপর নির্ভরশীল, তাদের সম্পর্কটা খুব গভীর। এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কম গুরুত্বপূর্ণ না, এরকম কোনো কিছুই হয় না। সো যুক্তিবিদ্যার উদ্দেশ্য হচ্ছে সত্যতাকে অর্জন করা, সত্যতাকে অর্জন করা। একটা হচ্ছে রূপগত সত্যতা, একটা বস্তুগত সত্যতা। সো সত্যতা আসলে অখণ্ড জিনিস, বাট একটু ডিফারেন্ট টাইপ। একটা হচ্ছে ম্যাটেরিয়াল ট্রুথ, আর একটা হচ্ছে কি তোমার থিওরিটিক্যাল ট্রুথ যেটাকে বলছে। এখন বিষয়টা হচ্ছে আমার রূপগত সত্যতা ডিডাকশন দেবে এবং বস্তুগত সত্যতা দেবে আমার ইন্ডাকশন বা আরোহ। থার্ড, আরোহ বৈজ্ঞানিক আবিষ্কারের পথকে, হ্যাঁ অবশ্যই ভাই, হাইপোথিসিস যেটা অনুমান, এটা তো বৈজ্ঞানের জাস্ট প্রাণ। কোনো কিছু এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমার হাইপোথিসিস বা অনুমান বা প্রকল্প দাঁড় করাতে হয়, ওই প্রকল্পটাই আমি ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে করতে পারি, এই জন্য ইন্ডাকশনটা গুরুত্বপূর্ণ। তারপর কথা হচ্ছে আমাদের এই যে ল অফ নেচার যেটা বলি, প্রকৃতির নিয়মকে আমি প্রকৃতির নিয়মের মধ্যে কার্যকরণ আছে ওইটাকে আবিষ্কার করার চেষ্টা করি। প্রকৃতির বিভিন্ন নিয়ম আছে, প্রকৃতির নিয়মকে কি করব, ওইটাকে আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি ভাই, ওইটাকে আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছি। সো প্রকৃতির ভিতরে যে সকল ঐক্য আছে এবং শৃঙ্খলার বিষয়টা, ওইটাকে জাস্ট প্রকার করতেছে না, প্রকৃতির একটা আলাদা নেচার আছে, একটা শৃঙ্খলা আছে, সে ওইভাবেই চলবে, ওই জন্য এটাকে বলছে কি আরোহ প্রক্রিয়া, আমরা এটা জানতে পারি। ফিফথলি, আরোহ সার্বিক নিয়ম আবিষ্কার ও প্রমাণের মাধ্যমে আমাদের কি করে, একটা ভবিষ্যৎ অনুসন্ধানের কাজে সহায়তা করে। না ইন ফিউচার এটা হতে পারে, এটা যদি আমি আগেই গেস করতে পারি তাহলে আমি কি করতে পারি, আমি যদি এখন বলি হাইপোথিসিস দাঁড় করাই, সামনের বছর আল্লাহ না করুক আমাদের দেশে দুর্ভিক্ষ বা খরা দিতে পারে, তাই না? এখন এইটা যে আমি গেস করলাম, এটা আমার ভবিষ্যৎ কোনো একটা অনুসন্ধানের কারণে কেন হবে, কেন হতে পারে, রিসার্চ করা শুরু করে দিল, এটাই হচ্ছে কি আরোহের অন্যতম একটা গুরুত্বপূর্ণ। সিক্সথলি, আরোহ মানুষের মন থেকে আত্মবিশ্বাস ও কুসংস্কার দূর করতে সাহায্য করে, তাই না? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হলে কি হয়, সেটা হচ্ছে দেবতা রুষ্ট হয়েছে না, ড্রাম বাজালে জোরে জোরে কি হবে, দেবতা কি ঠান্ডা হয়ে যাবে রাগ, এগুলো হচ্ছে কুসংস্কার। তো আরোহ কি করে, বাস্তব অভিজ্ঞতা, বাস্তবে দেখো সেইগুলো, তারপর কি করো তুমি, সত্যকে প্রতিষ্ঠা করো। এই জন্য অন্ধবিশ্বাস আর কুসংস্কার মধ্যে দূর করতে সাহায্য করে। ওকে, তাহলে এখানে জাস্ট অনেক টপিক, মূল গোড়া এক জায়গায়। আরোহ কি, অবরোহ কি, আরোহ অবরোহের মধ্যে পার্থক্য, আকারগত সত্যতা, বস্তুগত সত্যতা কি, আরোহের প্রয়োজনীয়তা কি, সিম্পল একেবারে বেসিক, বাট একটু বিস্তারিত লেখা। যেটুকু ইম্পর্টেন্ট সেটুকু আমি বলছি। টপিক নম্বর 2, আরোহের ভিত্তি আর প্রকারভেদ সম্পর্কে চলো, তাহলে এখন আমরা একটু জেনে নেই। এখান থেকে প্রশ্ন কি আসে আরোহের ভিত্তি থেকে, অবশ্যই ক নম্বরেও আসবে না, খ নম্বরেও আসবে না, সর্বোচ্চ আসলে এমসিকিউতে আসবে, এবং এখানে গ আর ঘ এর মধ্যে আসতে পারে। আরোহের ভিত্তি বেজ, এখান থেকে গ আর ঘ আসবে। এখন কথা হচ্ছে মিল কি বলেছেন, যুক্তিবিদ মিল সব জায়গায় আছে, তিনি আরোহ অনুমানকে দুই ভাগে ভাগ করেছেন, সায়েন্টিফিক ইন্ডাকশন আর একটা হচ্ছে কি আনসাইন্টিফিক বা ইন্ডাকশন প্রপার, আর একটা ইমপ্রপারলি সো কল্ড, যেটা ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড। একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ বা তথাকথিত অসঙ্গত আরোহ। ওকে, এখন বিষয়টা হচ্ছে আরোহের যে মূল বৈশিষ্ট্যটা অনুপস্থিত তাদেরকে কি বলছি আমরা, অপকৃত আরোহ বা তথাকথিত। কারণ আরোহের মূল বিষয়টা কি, সেটা হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লম্ফ, এটা যদি থাকে তাহলে ইন্ডাকশন প্রপার প্রকৃত আরোহ, আর যদি না থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে কি ইন্ডাকশন ইমপ্রপারলি সো কল্ড, তথাকথিত অসঙ্গত আরোহ বা অপ্রকৃত আরোহ। এখন কথা হচ্ছে মিলের পরে প্রকৃত আরোহকে আবার 3টা ভাগে ভাগ করে দিয়েছেন, এগুলো বিস্তারিত আমরা পড়েছি, তোমরা জানো, আমি জাস্ট আরেকবার একটু স্মরণ করাই। সায়েন্টিফিক 2টা প্রিন্সিপালের উপর দাঁড় করিয়ে থাকে, আনসাইন্টিফিক এখানে 2টা প্রিন্সিপাল না, একটা প্রিন্সিপালের উপর দাঁড় করে গড়ে উঠেছে। অ্যানালজি সেটা হচ্ছে কি জাস্ট সিমিলারিটির উপর বেস করে কনক্লুশন ড্র করি। আবার অপকৃত আরোহকে 3 ভাগে ভাগ করেছিলেন কি পূর্ণাঙ্গ আরোহ, সবগুলো এক্সাম্পলকে যাচাই করা, যুক্তি সাম্যমূলক আরোহ, যেখানে আমরা কি করি যুক্তির উপর ভিত্তি করে দাঁড় করে ওঠে, আর একটা হচ্ছে ঘটনা সংযোজন
বা ঘটনা সংযোজন। এটা কি হচ্ছে? জাস্ট কয়েকটা, আমার আগে থেকে মাথায় একটা কনসেপ্ট থাকে, যেমন দ্বীপের একটা উদাহরণ দিয়েছিলাম, ওটাকে জাস্ট ঘটনা একটার সাথে আরেকটা যুক্ত করে শুধু ম্যাচ করার একটা প্রসেস, আর কিছুই না। ওকে, সুতরাং আরোহকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আরোহকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল প্রকৃত, আর হচ্ছে অপ্রকৃত। প্রকৃত থেকে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, সাদৃশ্য। অপ্রকৃত থেকে হচ্ছে পূর্ণাঙ্গ যুক্তিসম্মতমূলক ঘটনা সংযোজন। আই হোপ ইউ গট ইট। ওকে, খুব ইজি। এগুলো হচ্ছে এমসিকিউ আসবে, এখান থেকে ওইভাবে আহামরি কোনো কিছু আসতে পারে না। এখন আরোহের ভিত্তিটা কি? আরোহের ভিত্তি জিনিসটা কি, এইটা আমাকে একটু জানতে হবে। সেই সব প্রক্রিয়াকে বুঝি যাদের উপর ভিত্তি করে আরোহ অনুমান সম্ভব করে তুলে উঠেছে। সো আমরা যেখানে অনুমান, আরোহ অনুমানের লক্ষ্য হচ্ছে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতাকে অর্জন করা, বাট এক্স্যাক্টলি বস্তুগত সত্যতাটাই কি করে আমাদেরকে বেশি দেয়। এখন বাস্তব জগতের সাথে আমাদের অনুমানটা মিল আছে কিনা সেটা কি করবো, আমি আমার অভিজ্ঞতার মাধ্যমে কিছু দৃষ্টান্ত নিব, তারপর ওটাকে জাস্ট এক্সপেরিমেন্ট করে চালাবো যে না, আমার এক্সপেরিয়েন্সে এটা যেটা ছিল সেটা একেবারে সত্য। এখন আরোহের ভিত্তি দুইটা। আরোহের ভিত্তি কয়টা? দুইটা, এটা জানতে হবে। একটা হচ্ছে আকারগত, আর একটা হচ্ছে বস্তুগত। একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ফর্মাল। একটা হচ্ছে ফর্মাল বেজ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল বেজ। ফর্মাল বেজ, ম্যাটেরিয়াল বেজ, এটা বলা যাবে না। আরোহের যে দুইটা ভিত্তির কথা বলে, আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি কি, সেগুলো আগে একটু জানার চেষ্টা করি। আকারগত ভিত্তি বলতে বুঝি এমন কয়েকটা মৌলিক নিয়ম যাদের উপর ভিত্তি করে আরোহ অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা হয়। দুইটা প্রিন্সিপালের উপর চলে। যেমন আমরা সবসময় জানি, সাইকেল যদি আমরা প্যাডেল করি বা গাড়ির গিয়ার যদি আমি দেই সামনের দিকে আর কি, তাহলে গাড়িটা সবসময় সামনেই চলবে। আমি যদি সামনে এইভাবে দৌড়াই, তাহলে আমি কখনো এইভাবে পিছনে এভাবে যাইতে পারবো না। পারবো কি? তো সামনে দৌড়ালে যে সামনেই যাবো, পিছিয়ে গেলে পিছিয়ে দৌড়াবো। এটা একটা প্রিন্সিপাল। কলমটাকে আকাশে ছুড়ে দিলে বা ছেড়ে দিলে এটা যে নিচে পড়বে, এটাও একটা প্রিন্সিপাল। সো এগুলোই বলছে কিছু কিছু প্রিন্সিপাল আছে, মৌলিক নিয়ম, ফান্ডামেন্টাল, ওইগুলো হচ্ছে আকারগত। আর বস্তুগত ভিত্তি হচ্ছে কয়েকটা প্রক্রিয়া যেগুলো আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সরবরাহ করে, সিদ্ধান্তের বস্তুগত সত্যতা নিশ্চয় করে না আসলে বাস্তবে এক্সিস্ট করে কিনা, কনক্লুশনটা বাস্তবের সাথে ম্যাচ করে কিনা, ওইটা হচ্ছে কি বস্তুগত ভিত্তির কাজ। এখন আকারগত ভিত্তি কি জিনিস? আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়ম, ল অফ দ্য ইউনিফর্মিটি অফ নেচার অ্যান্ড দ্য কজাল রিলেশন বা কজ অ্যান্ড ইফেক্ট রিলেশন। ওকে, আচ্ছা, এবার আরোহের বস্তুগত ভিত্তি কি? আরোহের বস্তুগত ভিত্তি মানে যেটা দিয়ে আমি এক্স্যাক্টলি যাচাই করবো যেটা আমার অনুমান ঠিক আছে কিনা, একটা হচ্ছে নিরীক্ষণ বা অবজারভেশন, আর একটা হচ্ছে পরীক্ষণ বা এক্সপেরিমেন্টেশন। ওকে, ব্যাস, ক্লিয়ার। তাহলে আরোহের ভিত্তি কি? আরোহের ভিত্তি কাকে বলে? গ এবং ঘ এর জন্য কেন বললাম, কারণ এই যে বেসিক কনসেপ্টটা, এই বেসিক কনসেপ্টটাই আমার হচ্ছে গ এবং ঘতে এক্সপ্লেইন, বিশ্লেষণ, ইভ্যালুয়েট করার সময় লাগবে। বুঝতে পারছো? এই জন্য বললাম। দেখো 3 নম্বর টপিকে কি আছে? আরোহের আকারগত ভিত্তি, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। চলো দেখে নিই কি আছে এখানে। আর এখান থেকে ক খ আসবে না বাবা, এখান থেকে কখনোই ক খ আসবে না, এমসিকিউ আসার সম্ভাবনাই কম, গ আর ঘ আসতে পারে। আরোহের আকারগত ভিত্তি কি? আরোহের আকারগত ভিত্তি বলতে আমরা কি বলেছিলাম আগেই, কিছু কি আছে, মৌলিক নিয়ম আছে। এখন কথা হচ্ছে আরোহ বিজ্ঞানের দুইটা প্রতিষ্ঠিত নিয়ম হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা আর একটা হচ্ছে কার্যকরণ নিয়ম। এখন প্রকৃতির নিয়মানুবর্তিতা কি আর হচ্ছে কার্যকরণ নিয়ম কি সেটা আমরা এখানে একটু জেনে নিব। ওকে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটি আরোহ অনুমানের একটা অন্যতম আকারগত ভিত্তি। সো এটা আমাদের অর্থটা কি এবং এর প্রকৃতিটা নিয়ে আলোচনা করি। দেখো, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি হচ্ছে মৌলিক নিয়ম। সো এর সংজ্ঞা দান করা একেবারেই সম্ভব নয়, কারণ প্রকৃতি এটা আপন নিয়মেই চলছে। এটাকে আমি আর নতুন ভাবে কিভাবে ডিফাইন করতে পারি? আমার জন্মের পূর্ব থেকে এটা চলে আসছে, তাই তো? একে জাস্ট আমি ন্যাচারালি এক্সপ্রেস করতে পারি, যেমন প্রকৃতি হয় নিয়মানুবর্তী, অর্থাৎ প্রকৃতির নিয়ম মেনেই চলে। প্রকৃতির নিয়ম মেনে চলে, নিজের পুনরাবৃত্তি করে। প্রকৃতি হচ্ছে নিয়মের দাস, আমরা অভ্যাসের দাস, প্রকৃতি নিয়মের দাস। ভবিষ্যৎ অতীতের অনুরূপ হবে, এই কথাটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে না, আজকে যেটা দেখছি ইন ফিউচার সেই একই জিনিস হবে। তার মানে কি, ভবিষ্যৎ অতীতের সাথে সিমিলারিটি বা রিলেভেন্স হচ্ছে, রিলেভেন্স থাকছে তাদের মধ্যে, রিলেভেন্ট। একই কারণ থেকে একই ফল ঘটে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, কালকে আগুনে হাত দিলে হাত ঠান্ডা হবে না। প্রকৃতির নির্দিষ্ট নিয়মের দ্বারা পরিচালিত হয়, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন টার্মিনোলজি দ্বারা এই নিয়মটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছে। আমি বললাম না, দেখো এখানে একটা উদাহরণ আমি যদি এভাবে বলি যে যেসব অবস্থায় আগুন অতীতে দহন করেছে, মানে যেই সকল সার্কামস্টেন্সেস থাকা অবস্থায় আগুন জ্বালালে সেই আগুনটা সবকিছু পুড়িয়ে দিয়েছে, সেই সব অবস্থায় আগুন ভবিষ্যতেও পুড়িয়ে দিবে। আবার যেসব অবস্থায় অতীতে ভূমিকম্প হয়েছে সেই সকল অবস্থায় ভবিষ্যতে ভূমিকম্প হবে। সুতরাং প্রকৃতি একটা নিয়মের রাজত্ব, সবকিছু নিয়ম কানুনের মধ্যে বাধা। ওকে, বাতাস হলে গাছের পাতা চুপচাপ থাকে না, বাতাস হলে গাছের পাতা নড়ে, এটাও একটা স্বতঃসিদ্ধ নিয়ম। এগুলো হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা। এখন প্রকৃতির নিয়মানুবর্তিতা, এটা প্রকৃতি কেন ভাই? এটা একটা সার্বিক নিয়ম, কিন্তু জেনারেল, এটা কখনোই আমি অল্টার করতে পারবো না। পাকনামি করে আবার এগুলো অল্টার করতে যাবে না। ওকে, সো প্রকৃতির এই যে এরও যে সমরূপতা মানে সিমিলিয়ারিটি, রিলেভেন্সি, আমাদের বোঝা উচিত নয় যে প্রকৃতিতে কোনো বৈচিত্র্য নেই।
ভ্যারিয়েশন আছে, একটা প্রিন্সিপালের অনেকগুলো ভ্যারিয়েশন আছে। ওকে, এখন মিল বাবা কি বলেছেন, বলেছেন এবছরে যেমন বৃষ্টিপাত চমৎকার আবহাওয়া পাওয়া গেল, পরবর্তী বছরে ঠিক তেমন বৃষ্টিপাত ও চমৎকার আবহাওয়া পাওয়া যাবে একথা কেউ বিশ্বাস করে না। ভাই কেন বিশ্বাস করবে এই কথা? আমাকে তো আগে দেখাইতে হবে প্রপার গ্রাউন্ড। কেউ প্রতি রাতে একই স্বপ্ন দেখবার প্রত্যাশা কি কখনো করে? কখনো করে না। সো প্রকৃতির ঘটনা প্রবাহ শুধু একানুবর্তী নয় বরং সীমাহীন বৈচিত্র্যে পরিপূর্ণ। এই যেমন নিচে মিল একটু সমালোচনা করতে গিয়েছেন, বাট না, এটা আসলে কি থাকবে, এটা এক্সিস্ট করবে আসলে। সব প্রকৃতিতে নানা ধরনের অস্বাভাবিক ঘটনা আছে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, সামুদ্রিক জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি দেখা যায়। এগুলো আমাদের মনে হয় না যে প্রকৃতিতে কোনো নিয়ম কারণ আছে, কারণ এই যে কালকে বৃষ্টি, মানে এই যে শীত, কালকে হুট করে দেখা গেল গরম, আমরা বলতে পারি না যে প্রকৃতির কোনো নিয়ম নাই। আসলে ভ্যারিয়েশন আছে। নীতির মূল কথাটা হচ্ছে কি, প্রকৃতিতে যত ধরনের ঘটনাই ঘটুক না কেন তার সবই প্রাকৃতিক নিয়ম কারণের অধীন। সো প্রাকৃতির একটা নিয়ম হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা। এখন এই একটা মূল নিয়মের মধ্যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ম থাকতে পারে। সব নিয়ম আমরা এখন আবিষ্কার করতে পারি নাই, প্রকৃতির অনেক নিয়ম এখনো অনাবিষ্কৃত রয়ে গিয়েছে। ওকে, হয়তো অদূর ভবিষ্যতে জানা যাবে, তাই তো? সো আমরা জানি জগৎটা পরিবর্তনশীল, আজকে এটা হলে কালকে ওইটা হবে, বাট কিছু কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশনগুলো সেম থাকলে ওই কন্ডিশনে একই ঘটনা বারবার ঘটবে। ওইটাই হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। যুক্তিবিদ বেন আবার অনেক কথা বলেছেন, এগুলো অনেক কিছু আমাদের জাস্ট দেখলে হচ্ছে সময় নষ্ট হবে। যেমন দেখো, পদার্থ বিজ্ঞান শাখায় মাধ্যাকর্ষণ, ফিজিক্সে কি বলে, মাধ্যাকর্ষণ নিয়মের দ্বারা পরিচালিত, তাই না? সো প্রাণী বিজ্ঞান শাখা বংশগতির নিয়ম দ্বারা পরিচালিত, এবং রসায়ন বিজ্ঞান কি নির্দিষ্ট অনুপাতের নিয়ম দ্বারা পরিচালিত। সো প্রকৃতিরও একটা নিয়ম আছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা একটা কনক্লুশন এখানে ড্র করি এত আলোচনার পরে। প্রকৃতি হচ্ছে একটা নিয়মের রাজত্ব। ওকে, ইটস ফাইন, সবকিছুই একটা নিয়ম কানুন অনুসারে ঘটছে। প্রকৃতি বৈচিত্র্যের মধ্যে একানুরূপ, বিভেদের মধ্যে ঐক্য। এই লাইনটা গুরুত্বপূর্ণ। বৈচিত্র্যের মধ্যে একানুরূপ, বিভিন্ন বৈচিত্র্য থাকলেও সেগুলো প্রকৃতিরই ঘটনা। বিভেদের মধ্যে ঐক্য, আজকে এটা কালকে এটা, ডিসিমিলারিটি থাকলেও এটা প্রকৃতিরই একটা নিয়ম। এটুকু জাস্ট মাথায় রাখতে হবে। প্রকৃতি বিশৃঙ্খলা নয়, এটা হচ্ছে একটা শৃঙ্খলা। ওকে, আচ্ছা, এখন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে আমার আরোহের সম্বন্ধটা কোথায়? আরোহের সম্বন্ধটা হচ্ছে এখানে, যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিতে হচ্ছে আরোহের একটা রূপগত ভিত্তি, তাই তো? কিছু বিশেষ থেকে ইনস্ট্যান্সেস থেকে আমরা কি করি, আমরা চলে যাই হচ্ছে জেনারেলাইজেশনের দিকে। এখন কথাটা হচ্ছে আমরা আগে বিশ্বাস করি যে প্রকৃতি একই রূপ পরিস্থিতিতে সবসময় একইভাবে কাজ করে। অর্থাৎ এই কলমটা ছেড়ে দিলে এটা যে নিচে পড়ে যাবে, আমি এখন যেমন বিশ্বাস করতেছি, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যদি আমার এই বিশ্বাস অটুট থাকে, তো এটাও একটা প্রকৃতির নিয়ম, যে শূন্য থেকে কোনো বস্তু ছেড়ে দিলে পৃথিবীতে সেটা শূন্য, অর্থাৎ নিচের দিকে ভূপতিত হয়। এই যে যে আমি বিশ্বাস করলাম, এটা আমার বাস্তব অভিজ্ঞতা, বাস্তব পর্যবেক্ষণ। এই বাস্তব পর্যবেক্ষণটা একটা প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি, এবং এই বাস্তব পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমি শুরুতে কি করি, আমার আরোহ প্রক্রিয়া চলে। আমি ওই যে পার্টিকুলার ইনস্ট্যান্সেস কোথা থেকে নিই, আমি তো এই যে পার্টিকুলার ইনস্ট্যান্সেস কলম ছাড়লাম পড়লো, তারপর আরেকটা অবজেক্ট মনে করে এটা ছাড়লাম পড়লো, এইবার আমি কি করলাম, সুতরাং সব ছাড়লে সবই পড়ে যাবে। এই জন্য হচ্ছে কি আমার প্রকৃতির নিয়মানুবর্তিতা অর্থাৎ সেম থাকে। প্রকৃতির ঐক্য, ইউনিটি অফ নেচার, প্রকৃতির ঐক্য আবার কি জিনিস? আচ্ছা, এটা একটু জেনে নিই। সো প্রকৃতি হচ্ছে পরস্পর সংযুক্ত অংশসমূহের একটা সমষ্টি। আমি তো আগেই বলেছি প্রকৃতি হচ্ছে একটা সমষ্টি, প্রকৃতির নিয়ম শৃঙ্খলা আছে, হয়তো এটার 2টা 3টা 4টা 5টা কি আছে, ভাগ আছে। এই অংশগুলোকে আমরা বৈচিত্র্য হিসেবে দেখতেছি, বাট প্রকৃতি এই ফ্রেমওয়ার্কের মধ্যে চলে, এই ফ্রেমটার মধ্যে চলছে। এখন যুক্তিবিদ ওয়েলটন বলে প্রকৃতি তো একটা অখণ্ড সমষ্টি, বাট খণ্ড খণ্ড বৈচিত্র্য দেখতে পাই, তাই তো? এখন তিনি প্রকৃতির নিয়মানুবর্তিতা প্রকৃতির ঐক্য নামে অভিহিত করেছেন। কে কে যুক্তিবিদ ওয়েলটন। তিনি বলেছেন এটা প্রকৃতির নিয়মানুবর্তিতা না, এটা হচ্ছে প্রকৃতির ঐক্য। তিনি বলেন প্রকৃতির ঐক্য বলতে আমরা বুঝি না যে বিশ্ব প্রকৃতি একটা অপরিবর্তনীয় সমষ্টি, বরং এর দ্বারা আমরা বুঝি যে প্রকৃতি হচ্ছে কি একটা শৃঙ্খলাবদ্ধ সত্তা, যার অংশসমূহের অন্তহীন পরিবর্তনের মধ্য দিয়েও সমগ্র হিসেবে নিজেকে অপরিবর্তিত রাখে। এখানে একটা চেঞ্জ হতে পারে, এখানে এক্স, এখানে ওয়াই, এখানে জেড, এখানে কিউ, এখানে আর, এখানে পি হইতে পারে, বাট ওভারঅল সামেশন ইজ সামথিং কি, এখানে তো সামথিং ইনফিনিটি, তাই তো? এটা কি থাকবে সবসময়, প্রকৃতির একটা অসীম নিয়ম আছে, সেই অসীম নিয়মের মধ্যে খণ্ড খণ্ড টুকরা টুকরা নিয়মের কি দেখি আমরা পরিবর্তনগুলো লক্ষ্য করি। তাহলে নিয়মানুবর্তিতা, প্রকৃতির নিয়মানুবর্তিতা কি, প্রকৃতির নিয়মানুবর্তিতা কেন আরোহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এই সকল টুকিটাকি বিষয়গুলো আমরা এখানে জেনে নিলাম। গ এবং ঘ নম্বরে প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। চলো তাহলে এবার 4 নম্বর টপিকটা জেনে নিয়ে। আরোহের একটা কূটাভাস মানে প্যারাডক্স আছে, এই প্যারাডক্সটা মিল সাহেব দিতে গিয়েছেন, বাট নিজেই এখানে মার খেয়েছেন, অর্থাৎ সমালোচনার কাছে ধোলাই খেয়েছেন।
এই আরোহের কূটাভাসটা খ নম্বরে আসে, ক নম্বরে আসে না সহজে। এমসিকিউ তো আসতে পারে, প্রবাবিলিটি কম, তাও দেখবো। গ নম্বরে আসতে পারে, ঘ নম্বরে আসার পসিবিলিটি নাই, বেসিক্যালি খ নম্বরটা বেশি আসে এখানে আর কি। এখন যুক্তিবিদ মিল, বলেছি না মিল এই কাজটা করেছে, প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটিকে আরোহের রূপগত ভিত্তি বলে অভিহিত করেছেন। রূপগত ভিত্তি যেহেতু বলেছেন, আচ্ছা ঠিক আছে আমি জানি। এখন কথা হচ্ছে তিনি বলেছেন যে নীতিটি নিজেই একটা আরোহের দৃষ্টান্ত। এই যে এই কথাটাই আমি যত বুঝাই স্টুডেন্টরা বুঝতে চায় না। সো আমি এখানে চেষ্টা করব সবচেয়ে সহজভাবে তোমাদের বুঝাইতে। তিনি এই নীতিটাকে আরোহের রূপগত বা আকারগত ভিত্তি হিসেবে স্বীকার করেছেন একটা মৌলিক স্বতঃসিদ্ধ নিয়ম। আগে বলে দিলাম মৌলিক স্বতঃসিদ্ধ নিয়ম। আবার তিনি বলছেন যে এই নীতিটা নিজেই একটা আরোহের দৃষ্টান্ত, মানে প্রকৃতির নিয়মানুবর্তিতা স্বতঃসিদ্ধভাবে সত্য, এটা একেবারে নিশ্চিত সার্টেন, কিন্তু এইটা যদি আবার আরোহের একটা ফল হয়, তা আরোহের ফলাফল কি কখনো নিশ্চিত হয়? আরোহের ফলাফল জাস্ট সম্ভাব্য বা প্রবেল না। তাহলে এইখানে হচ্ছে আরোহের প্যারাডক্সটা তিনি, মানে আরোহের প্যারাডক্সটা তিনি তৈরি করেছেন, যে আরোহ প্রক্রিয়ার যে ভিত্তি অর্থাৎ ল অফ নেচার, এইটাকে তিনি সার্টেন এবং ফান্ডামেন্টাল বলছেন। দেখো সার্টেন অর ফান্ডামেন্টাল। আমি এক লাইনের মাধ্যমে জাস্ট এই থিওরিটা পুরোপুরি কোটাভাসটা এক্সপ্লেইন করতেছি। এটা সার্টেন বা ফান্ডামেন্টাল, এটা মিল স্বীকার করেছেন। ওকে, ল অফ নেচার। আবার তিনি বলছেন এই ল অফ নেচারটা কোথা থেকে এসেছে? এই ল অফ নেচারটা এসেছে একটা ইন্ডাকশন থেকে, মানে একটা ইন্ডাকশনের কনক্লুশন হচ্ছে এটা কি, একটা হচ্ছে একটা ইন্ডাকশনের কনক্লুশন। এখন এই ইন্ডাকশন থেকে আমি যে কনক্লুশন গুলো পাই, মানে আমি যে সিদ্ধান্ত পাই, এই সিদ্ধান্ত কি কখনো সার্টেন দিতে পারে না? এখানে তো ইন্ডাকটিভ লিপ আছে না, এখানে কি আছে একটা আইএল বা ইন্ডাকটিভ লিপ আছে, যে ইন্ডাকটিভ লিপ আমাদের সবসময় কি দেয়, কনক্লুশনটাকে প্রবাবিলিটি দেয়, প্রবাবিলিটি দিচ্ছে। এখন এই ইন্ডাকশনের কনক্লুশন যদি সবসময় প্রবাবিলিটি হয়, তাহলে এই ল অফ নেচারটা যদি ইন্ডাকশনের কোনো কনক্লুশন হয়, তাহলে তো এইটার সার্টেন থাকতে পারে না। এটাকে কি করতে হয়? এটাকেও প্রবাবেল হতে হয়। কিন্তু এটা যদি প্রবাবেল হয়, যেটা নিজেই সম্ভাব্য, তার উপর ভিত্তি করে আমি কখনোই নিশ্চয়তা বা কখনোই একটা আরোহ প্রসেস চলতে পারে না। তাহলে তিনি যে এক মুখে দুই কথা, আরোহের কূটাভাস হচ্ছে, আমি এক লাইনে বলে দিলাম, এক মুখে দুই কথা। বাস্তবে মনে হয় সত্য, আসলে সত্য না। তিনি কথাটা বলেছেন ঠিক আছে, ভাববার মতো একটা কথা, কিন্তু আসলে এটা যৌক্তিকভাবে সত্য হইতে পারে না। এইটাকেই বলা হয় আরোহের কূটাভাস। ওকে, গেল। আরোহের কূটাভাস একেবারেই সিম্পলি এখানে বুঝাই দিলাম তোমাদেরকে, এত সহজে আমি আগে আর কখনো বলিনি আর কি। তো সুতরাং প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতি সম্পর্কে মিলের ব্যাখ্যায় আমি দুইটা পরস্পর বিরোধী বক্তব্য পেয়েছি। প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটা কি? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত, মানে অবৈজ্ঞানিক আরোহ, যেখানে শুধুমাত্র কি কার্যকারণ দেখেই মেরে দিয়েছি। আর প্রকৃতির নিয়মানুবর্তিতার নীতিটা হচ্ছে বৈজ্ঞানিক আর অবৈজ্ঞানিক সকল আরোহ অনুমানের ভিত্তি। একটা হচ্ছে কি, যেটা নীতি, যেটার উপর ভিত্তি করে সব গড়ে ওঠে, প্রিন্সিপাল এক, মানে এই যে প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতি, এটা হচ্ছে এক, এক হচ্ছে প্রাইম নাম্বার, এক হচ্ছে প্রাইম নাম্বার, এক থেকে এক যোগ এক দুই, তারপর এক যোগ এক যোগ এক ইজ ইকুয়াল টু 3 হইতে পারে, কিন্তু এই একের উৎপত্তি কোথায়? একের উৎপত্তি কোথায়? এখন আমি যদি বলি এই যে এইগুলো যোগ করে করে এক হয়েছে, এটা তো আমাকে মানুষ পাগল বলবে, হবে সম্ভব? তার মানে এককে কেউ গঠন করেনি, এক হচ্ছে প্রাইম। সো প্রকৃতি নিয়মানুবর্তিতার নীতিটা হচ্ছে নিজেই প্রাইম, তার উপর ভিত্তি করে আরোহ গড়ে উঠেছে। আরোহের সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রকৃতির নিয়মানুবর্তিতা চলে না বা গঠিত হয়নি, ব্যাস শেষ। এটাই হচ্ছে কি আরোহের কূটাভাস বা আপাত অসঙ্গত মতবাদ। ওকে, সো কূটাভাস শব্দের অর্থটা কি এটা একটু একটু বলে দিই। আপাত দৃষ্টিতে অসঙ্গত বলে মনে হলেও প্রকৃত প্রস্তাবে বা বাস্তবে সত্যই প্রতিষ্ঠা করে। আপাত দৃষ্টিতে অসঙ্গত মানে বললাম না, দুইটা পরস্পর বিরোধী কথা বলেছে, এটা তো পসিবল না, বাট এটা প্রকৃত, আসলে প্রকৃত যে প্রস্তাবটা করে বা আসলে বাস্তব সত্যটাই কি করার চেষ্টা করে, মানে আমার যে বাস্তব সত্য এটা প্রতিষ্ঠা করাই আরোহের কাজ। বাট তিনি যে দুইটা কথা বলেছেন বিরোধী মন্তব্য, ওইটাকেই কূটাভাস বলতেছে। ওকে, ব্যাস। আরোহের মতবাদ, আমাদের কূটাভাস মতবাদ আমাদের কাছে গ্রহণযোগ্যতা না, কারণ মিলের নিয়মানুবর্তিতা, এই যে প্রকৃতি নিয়মানুবর্তিতা সম্পর্কে মিলের যে বক্তব্যটা, সেটা চক্রজনিত অনুপপত্তি, এটা ফ্যালাসি পেলেটিও প্রিন্সিপি। এটা বলছে, মনে করেন যে নীতিটা হচ্ছে আরোহের একটা ভিত্তি, আচ্ছা,
আবার আমরা নীতিটার উপর ভিত্তি করে তো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তে যাই, আবার তিনি বলেন এটা একটা অনুমানের সিদ্ধান্তের উপর অনুমিত হয়। সো একাধারে ভিত্তি আর ফল, একাধারে ভিত্তি আর ফল, কিন্তু একই বিষয় একই সঙ্গে ভিত্তি আর ফল হইতে পারে না, হয় সেটা ভিত্তি হবে অথবা ফল হবে। ওকে, এটাই হচ্ছে কি চক্রক অনুপপত্তি। দ্বিতীয়ত মিলের যে ব্যাখ্যা, এটা অনুসারে প্রকৃতি নিয়মানুবর্তিত নীতিটা একদিকে নিশ্চিত সত্য, এই যে বললাম না নিশ্চিত, আর একদিকে সম্ভাব্য সত্য প্রকাশ করে। যখন সেটা প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি মৌলিক হিসেবে থাকছে তখন সেটা নিশ্চিত, আবার ইন্ডাকশনের কনক্লুশন হলে তখন সেটা কি হয়ে যায় সম্ভাব্য, যে জন্য সেটা কি আমরা গ্রহণ করতে পারি না। তৃতীয়ত হচ্ছে মিল হচ্ছে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক, এটা তাদেরকে বলা হয় এম্পেরিসিস্ট বলা হয়, যারা অভিজ্ঞতাবাদী দার্শনিক আর কি। সো তারা বলেন যে আমার এক্সপেরিয়েন্সে যা দেখেছি, মানে আরো হতো তিনি এক্সপেরিয়েন্সের সাহায্য করেছেন। তিনি প্রকৃতির নিয়মানুবর্তিতা কিভাবে শিখলেন, তিনি তার পর্যবেক্ষণ দিতে শিখেছেন। এই জন্য তিনি বলেছেন যে পর্যবেক্ষণ থেকেই তো নিয়মটা আবিষ্কার করেছি, তার মানে ওই নিয়মটা আমার আবিষ্কারের ফল না, তিনি আসার আগে থেকেই সৃষ্টির শুরু থেকে প্রকৃতির এই নিয়মটা আছে। ওকে, তো অভিজ্ঞতা দিয়ে সবকিছু এক্সপ্লেন করার চেষ্টা করা আসলে বোকামি বা পাগলামি। ওকে, আমি আশা করি বুঝতে পারছো, মানে জাস্ট ইজিয়েস্ট ওয়ে কোনটা, খুব সহজ, তোমার লজিকে প্যানিক খাও ভাই, এত এক্সপ্লেইন এই কি এই কি সেই কি, দুইটা সেন্টেন্স দিয়ে পুরো লজিক শেষ করা যায় একটা টপিক। চলো 5 নম্বর টপিকটা জানি, কারণ ও শর্ত, কজ আর কন্ডিশন কি। কজ আর কন্ডিশন সম্পর্কে আজকে একটু জানবো। কজ আর কন্ডিশন সম্পর্কে এমসিকিউতে আসবে, ক আসবে, খ আসবে, গ আসতে পারে, ঘ আসবে না। ওকে, তাহলে এমসিকিউ আসবে ম্যান্ডেটরি, ক খতে অনেক সময় আসে, গতে মাঝে মাঝে আসতে দেখা যায়, নাও আসতে দেখা যায়। সাধারণ অর্থে যার কোনো ঘটনা ঘটে, অর্থাৎ যার দ্বারা কোনো ঘটনা ঘটে তাকে বলি কারণ। ওকে, গেল। সো যুক্তিবিদ্যায় লজিকে আমরা কারণ বলতে এমন একটা ঘটনাকে বুঝি যা কার্য নামক অপর একটা ঘটনার সাথে অনিবার্যভাবে যুক্ত, মানে যেইটা হইলে সেটা ঘটবেই, যেটা হলে সেটা ঘটবেই। তার মানে অক্সিজেন থাকলেই যে আগুন ধরবে এরকম না, কারণ অনেক সময় আমরা অক্সিজেনটাকে কিন্তু একটা নেসেসারি কন্ডিশন বলি, বাট অক্সিজেন থাকলেই আগুন থাকবে এরকম না, আগুন থাকলে সেখানে অক্সিজেন থাকবে, এটাই হচ্ছে নিয়ম। তো বিষয়টা হচ্ছে আমি ঘুষি মারলে এই মুখে আদর লাগবে না, মানে কি হবে আদর হবে না, এই ঘুষি মারলে এই মুখে কি ব্যথা লাগবে, কাউকে আঘাত করলে সে ব্যথা পাবে, এইটাই হচ্ছে কি ব্যথা পাওয়ার পিছনে কারণ কি আঘাত করা, এটাই হচ্ছে কার্যকরণ। এখন যুক্তিবিদ মিলের এই কারণ সম্পর্কে আমি একটু জেনে নিই। যদি কোনো পূর্ববর্তী ঘটনা বা ঘটনাবলীর সংমিশ্রণের পর অন্য আর একটা ঘটনা অনিবার্যভাবে শর্তহীনভাবে অনুগমন করে, তাহলে পূর্ববর্তী ঘটনাকে কারণ আর অনুবর্তী ঘটনাকে কার্য বলা যায়। যদি আমি আঘাত করি এবং আঘাতের ফলে যদি কোনো একজন ব্যক্তি ব্যথা পায়, তাহলে আমার আঘাত করাটা হচ্ছে কজ বা কারণ, ব্যথা পাওয়াটা হচ্ছে ইফেক্ট বা কার্য। সো মিল আবার বলেছেন যে প্রত্যেকটা ইফেক্ট বা কার্যের পিছনে একটা কারণ রয়েছে। ওকে, সিম্পল কথা বুঝলাম এখানে। সো মিলকে অনুসরণ করে কার্ডের ট্রিট একই কথাও এখানে বলেছেন। উদাহরণস্বরূপ দেখো, একজন লোক সাপের কামড়ে মৃত্যুবরণ করলো। এই সর্প দংশন বা সাপের কামড়টা হচ্ছে পূর্ববর্তী ঘটনা, আগে কামড় দিয়েছে তারপর মৃত্যুবরণ, এটা হচ্ছে কজ, এবং মৃত্যু হচ্ছে পরবর্তী ঘটনা, এটা হচ্ছে কি ইফেক্ট। এই দুইটি ঘটনা একে অপরের সাথে অনিবার্য ও শর্তহীন সম্পর্কে আবদ্ধ, সর্প দংশন হচ্ছে মৃত্যুর কারণ। গেল। আচ্ছা, তাহলে কারণটা কি এটা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। সো কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনা প্রয়োজন তাদের একটা সমষ্টি হচ্ছে কি কারণ। এখন কারণ কখনো একটা হয় না, একটা কারণ না, অনেকগুলা কারণের সমষ্টি থাকতে পারে ভাই। একজন মানুষ মারা গেলে তার যে শুধুমাত্র কলেরা ডায়রিয়া হয় এরকম না, তার জ্বর, আবার গলা ব্যথা, বুকে ব্যথা, অনেক কিছু হইতে পারে। যে এই যে অনেকগুলো ব্যথার কারণে যে সে মারা যাচ্ছে, মারা যাওয়াটা কার্য, বাট অনেক ধরনের যে শারীরিক অসুস্থতা, এই সবগুলো হচ্ছে এক একটা কারণ, এই সবগুলো কারণের সমন্বয়ে সে মারা গিয়েছে। এটাকে বলা হয় বহু কারণবাদ, এটা আমি সামনে আবার একটু দেখাবো। সো কারণ হচ্ছে একটা কারণ কারণ সরল ঘটনা, কারণ বিশ্লেষণ করলে কি একাধিক অপরিহার্য অংশের সন্ধান পাওয়া যায়, এটাই এখানে বলেছে। সো এই মিলিত ক্রিয়ার নামই হচ্ছে কি একটা কারণ। কারণের শর্তগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সদর্থক বা পজিটিভ কন্ডিশন, আর একটা হচ্ছে নয় অর্থক বা নেগেটিভ কন্ডিশন। যে শর্তের উপস্থিতিটা কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয়, অর্থাৎ যেই শর্তটা থাকলে ওই কার্যটা মানে ঘটনাটা ঘটবে, মানে প্রয়োজনীয়, তাকে সদর্থক শর্ত বলে। আর যে শর্তের অনুপস্থিতি কার্য উৎপাদনের পক্ষে প্রয়োজনীয় তাকে বলা হয় নয় অর্থক। মানে হচ্ছে একটা হচ্ছে কন্ডিশন, এই হচ্ছে একটা কন্ডিশন, এই কন্ডিশনটা যদি থাকে তাহলে একটা ইফেক্ট হইল, এই কন্ডিশনটাকে বলা হয় পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে বিদ্যমান থাকবে, মানে যেই কন্ডিশনটা
এই কার্য ঘটলে যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ কন্ডিশন, আরেকটা হচ্ছে কোনো কন্ডিশন যদি, অর্থাৎ এই কন্ডিশনটা যদি না থাকে, সেটা যদি কার্য উৎপাদনের পক্ষে, অর্থাৎ এই কন্ডিশনটা না থাকার ফলেও যদি এই ইফেক্টটা থাকে, তখন এই কন্ডিশনকে কি বলা হচ্ছে? নেগেটিভ। জাস্ট আছে আর নেই, এটার উপর ভিত্তি করে পজিটিভ এবং কি নেগেটিভ এটা দুই ভাগে এক্সপ্লেইন করেছে। ওকে, ঠিক আছে। এখন বলছে কোনো কারণের সদর্থক শর্তগুলো অনুপস্থিত থাকলে, নয়র্থক শর্তগুলো উপস্থিত থাকলে ওই কারণের পক্ষে জাস্ট কোনো প্রকারে কার্য উৎপাদন করা সম্ভব হয় না। কারণ একটা কার্য উৎপাদন করতে গেলে সেখানে আমার পজিটিভ কন্ডিশন থাকাই লাগবে, শুধুমাত্র নেগেটিভ কন্ডিশন দিয়ে তো হয় না, কোনো কারণই নাই, তাহলে কার্য হবে কিভাবে? কার্যই হতে পারে না। সো উভয় প্রকার শর্তই কি কারণের একটা অংশ। এই যে দুই ধরনের কন্ডিশন, পজিটিভ প্লাস নেগেটিভ, এই দুই কন্ডিশন মিলে কি এই কারণের শর্ত। আমি সবসময় একটা কথাই বলি যে কন্ডিশন 1 প্লাস C2 প্লাস C3 ডট 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 ইজ ইকুয়াল টু কজ। এই সামিশন, এই যে সূত্রটা না, এই সূত্রটা সব সময় সারা জীবন মনে রাখবা। একটা কন্ডিশন, দুইটি কন্ডিশন, তিনটি কন্ডিশন প্লাস ডট 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 শত শত কন্ডিশন থাকতে পারে, সবগুলো কন্ডিশন মিলে একটা কন্ডিশন কি হবে? সবগুলো কন্ডিশনের একটা সমন্বিত রূপ হচ্ছে কজ। তার মধ্যে একটা কন্ডিশন হতে পারে পজিটিভ, আর একটা কন্ডিশন হতে পারে নেগেটিভ। এটাই সিম্পল ইকুয়েশন, আর কিচ্ছু না, এখানে আর কিচ্ছু জানা লাগবে না, জাস্ট এইটুকু জানো। ওকে, এখন দেখো নদীতে নৌকাডুবি হইলো, নৌকাডুবির ফলে কি হলো? একটা শিশু মারা গেল। সো শিশুটা যে মারা গেছে এটা তো হচ্ছে কার্য বা ইফেক্ট। এর যে কারণ, অনেকগুলো শর্তের এখানে সন্ধান পাই। কি কি? ঝড়ো বাতাস ছিল নদীতে, তীব্র জলস্রোত, পানির ঘূর্ণিপাক, অত্যধিক লোড নেওয়া। সো এইগুলো হচ্ছে সদর্থক কারণ, কি সে মারা যাওয়ার জন্য এই যে ঘটনাগুলো এগুলো উপস্থিত ছিল। ওকে, এখন কথাটা হচ্ছে মাঝির পারদর্শিতা, শিশুটির সাঁতার জ্ঞান, উদ্ধারকারীর কোনো নৌকা এবং ভাসমান কোনো পদার্থ কোনোটাই আশেপাশে ছিল না, থাকলে শিশুটি মারা যেত না। তো এগুলো ছিল না বলেই শিশুটা মারা গিয়েছে, এদেরকে বলা হয় নেগেটিভ শর্ত। মোস্ট জাস্ট ইজিয়েস্ট টপিক। অনেকে এখানে গোলায় যায়, কেন যে গোলায় যায় আমি এটাই বুঝি না আর কি। তাহলে এইগুলো এখানে অনেকভাবে লেখা আছে, এই একই জাস্ট অনেক হাটের ভিড়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেল, একই কথা বারবার এখানে দেওয়া আছে। কারণ ও শর্তের মধ্যে সম্পর্কটা কি? দুইটাই আসলে কারণ ও শর্তের মধ্যে, এখানে যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একটা কারণ হলো সদর্থক নয়ার্থক শর্তের সমষ্টি, কারণ ও শর্তকের মধ্যকার সমগ্র হচ্ছে সম্পর্কটা সমগ্র ও অংশের মধ্যকার সম্পর্ক। এই যে এই লাইনটা আবার একটু খেয়াল করো, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে অংশ ব্যষ্টিক, আর এটা হচ্ছে কি সামষ্টিক, বা এটা হচ্ছে সমগ্র। ওকে, এটাই হচ্ছে কি মূলত কার্য আর কারণ আর শর্তের মধ্যে সম্পর্ক। এই হচ্ছে পুরোটা মিলে হচ্ছে একটা কারণ, এই কারণের মধ্যে এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, এই একটা কন্ডিশন, কন্ডিশন 1 2 3 4 ইজ ইকুয়াল টু কি কজ। এটাকে কি বলা হয়? যে চারটা কন্ডিশনের সমন্বয় একটা কজ। এটাই হচ্ছে কি, এটা সমগ্র, এটা হচ্ছে অংশ, আর কিছুই না, জাস্ট সিম্পল ইকুয়েশন। তাহলে আশা করি কারণ আর শর্ত কি, কাকে বলে, কারণ আর শর্তের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যটা কোথায়, সেখানে শর্তের আমি বিভিন্ন দুইটা প্রকার ভেদের কথা বললাম, খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো আমি আশা করছি। কারণের বৈশিষ্ট্য আছে, কারণের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, চলো বৈশিষ্ট্যগুলো জেনে নিই। বৈশিষ্ট্য থেকে তো কখনো ক নম্বরে আসে না, এমসিকিউতেও আসার সম্ভাবনা নেই, খতেও আসবে না, আসলে হয়তো গ অথবা ঘ নম্বরে আসতে পারে। ওকে, যুক্তিবিদ কার্ড-ট্রিট তার সংজ্ঞাটা বিশ্লেষণ করে এখানে দেখা যাক। ফার্স্ট অফ অল তিনি বলছেন যে কারণ বা কজ সেটা হচ্ছে কার্য বা ইফেক্ট নামক একটা ঘটনার সাথে সম্পর্কযুক্ত। কজ আর ইফেক্ট, কজ আর ইফেক্ট এটার সাথে গিয়ে হচ্ছে কি কোনো একটা ইভেন্ট আমি যে পারসিভ করছি, পর্যবেক্ষণ করছি, তার পিছনে দায়ী হচ্ছে একটা কজ। এই কজটা হচ্ছে কি, এই কজ থেকেই হচ্ছে ইফেক্টের উৎপত্তি। এই কজ আর ইফেক্টের মধ্যে যে রিলেশনটা রয়েছে, কজ আর ইফেক্টের মধ্যে কি রয়েছে? একটা রিলেশন রয়েছে। এই রিলেশনটার কারণেই আমি প্রাকৃতিক যে ঘটনাগুলো আছে সেগুলো দেখতে পাই। সো এখানে বিষপান হচ্ছে কারণ, মৃত্যু হচ্ছে কার্য, উভয়ের মধ্যে কি আছে? একটা সম্পর্ক আছে। বিষপান না করলে তো কেউ মারা যেত না। কারণটা হচ্ছে কোনো বিশেষ কালের ঘটনা। হ্যাঁ, কারণ তো হচ্ছে একটা বিশেষ, একটা পার্টিকুলার টাইমের উপর, একটা সময়ের উপর ভিত্তি করে সেটা হচ্ছে ঘটছে, তাই না? কোনো একটা স্থানে যদি দুর্ভিক্ষ হয়, সো এর কারণ অনুসন্ধান করতে গেলে আমরা দেখতে পাবো যে সেই স্থানে পূর্বে এরূপ অবস্থা ছিল, পরে সেই অবস্থার কি হয়েছে? পরিবর্তন হয়েছে। মানে
কোনো বিশেষ কালের ঘটনা। এমন না যে কারণ সব সময় উপস্থিত ছিল, কারণ একটা পার্টিকুলার টাইমে থাকবে, ওই পার্টিকুলার টাইমে কি হবে, ইফেক্টটা দেখা দিবে। কারণ হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানের ঘটনা। এখানে বলেছে টাইমের কথা, এখানে বলেছে প্লেসের কথা। টাইম এন্ড প্লেস খুবই জটিল আলোচনা, এটা হচ্ছে ফিজিক্সেই বেশি আলোচনা হয় আর কি, ফিলোসফিতেও আলোচনা হয় মাঝে মাঝে। তো এটার সম্পর্ক বুঝতে গেলে তোমাদের এত মানে কঠিন লেকচার বুঝবা না। বিষয়টা হচ্ছে কোনো কারণ একটা সময়ে ঘটে এবং একটা স্থানে ঘটে। ওকে, কারণ আমি যে ঘটনাটা দেখি ওটাও একটা সময় এবং স্থানের মধ্যে ঘটে, তার মানে কারণটাও স্থানে এবং সময়ের মধ্যে হতে হবে, এইটাই এখানে বলেছে, আর কিচ্ছু না। কারণ হলো একটা কার্যের পূর্ববর্তী ঘটনা, কারণটা আগে, কার্যটা হচ্ছে পরে, এই জন্য কি এটা হচ্ছে পূর্ববর্তী ঘটনা। জাস্ট এতটুকুই বলেছে। কারণ হচ্ছে একটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, বিষ পান করলে সে মারা যাবে, বিষ পানটা কারণ, মারা যাওয়াটা হচ্ছে কার্য। এখন কথা হচ্ছে একটা অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, কারণ বিষ পান করলে কেউ বেঁচে থাকবে বা কারোর শরীর সুস্থ হয়ে উঠবে আরো, এরকম এক্সাম্পল বা এরকম এক্সেপশনাল কেস একেবারে আমি কখনোই দেখিনি আর কি, আশা করি এরকমটা কখনো হয় না। সো এই যে কারণটা বিষ পানটা, এটা সবসময় একটা অপরিবর্তনীয় এবং এটা অবশ্যই একটা কি পূর্ববর্তী ঘটনা। আগুনে হাত দিলে হাত পুড়বে, কখনো আমি দেখিনি আগুনে হাত দিলে হাতে ঠান্ডা লাগছে, শীত লাগতেছে, হাত জমে যাচ্ছে, এরকমটা কখনো হয়নি। এটা অপরিবর্তনীয় এবং এটা কি হবে, একটা প্রিসিডিং ইভেন্ট। ওকে, সো এটাই হচ্ছে এখানে অনেক কিছু বলা হয়েছে যে পূর্ববর্তী ঘটনা হইলেই যে তাকে কারণ বলে দেব না বাবা, পূর্ববর্তী অনেক কারণ থাকতে পারে, কারণ আর কার্যের মধ্যে একটা অনিবার্য সম্পর্ক থাকে, পরিবর্তন ঘটনা ঘটতে পারে। যেমন দেখো ধূমকেতুর উদয়কে যদি রাজার মৃত্যুর কারণ হিসেবে ধরতে পারি, জাস্ট প্রিসিডিং, পূর্বে হয়েছে বলে সেটা কারণ না, এবং এর ফলে কি ধরনের অনুপপত্তি হয় সেটা কিন্তু আমি আগে তোমাদেরকে বলেছি। 6 নম্বর বৈশিষ্ট্য বলা হচ্ছে যে কারণ বা কষ্ট হচ্ছে একটা শর্তহীন পূর্ববর্তী ঘটনা। হ্যাঁ, পূর্ববর্তী একটা ঘটনা ঠিক আছে, বাট এটা হচ্ছে শর্তহীন। তিনি বলছেন কারণ হতে গেলে তাকে শর্তহীন হতে হবে। কারণ যদি শুধু অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনাই হয় তাহলে সেটা দিনকে তো রাতের কারণ, কারণ রাত আসার আগে সবসময় দিনই থাকে, রাত আসার আগে রাত থাকে না। তাহলে তো আমি দিনকে রাতের কারণ হিসেবে দায়ী করতে পারি না, আমি জোয়ারকে ভাটার কারণ হিসেবে, বিদ্যুৎকে বজ্রধরণীর কারণ হিসেবে দায়ী করতে পারি না। বাট শুধুমাত্র পূর্বে হচ্ছে, অপরিবর্তিত ভাবে হচ্ছে, এর কারণে যে সে কারণ হয়ে যাবে না, সেটাকে শর্তহীন হতে হবে। দেখো বলছে এদের মধ্যে তো কার্যকরণ সম্পর্ক নেই, এটা অপরিবর্তিত ঘটনা, কিন্তু একে অপরের কারণ বা কার্য নয়। এদের পিছনে একটা শর্ত আছে, শর্তটি হচ্ছে পৃথিবীর আবর্তন ও তার উপর সূর্য রশ্মির পতন, এটাই হচ্ছে কি দিন ও রাতের উভয়ের কারণ। সো উভয়ের পিছনে যারা একই সাথে অবস্থান করছে, পূর্ববর্তী বা পরবর্তী যে কোনো ঘটনা সহ অবস্থান করে, তাদের পিছনে একটা কজ থাকে, ওই মেইন কজটাকে বলছে শর্তহীন, অর্থাৎ তাদের হচ্ছে শর্তহীন পূর্ববর্তী ঘটনা, একটা শর্ত কাজ করে, ওই শর্তটাকে বলা হয় শর্তহীন পূর্ববর্তী ঘটনা। আবার কারণ হচ্ছে অববহিত, অববহিত মানে হচ্ছে ইমিডিয়েট, কিছুক্ষণ পূর্বে। যেমন দেখো মেঘ কাপড় ভেজার কারণ হতে পারে না, মেঘ কি কাপড় ভেজার কারণ হতে পারে, কেননা এটি কাপড় ভেজার অববহিত পূর্ববর্তী ঘটনা নয়। আমরা জানি মেঘ থেকে বৃষ্টি হয়, এই বৃষ্টি থেকে কাপড় ভেজে, মানে ইমিডিয়েট, ইমিডিয়েট, ইমিডিয়েট ইভেন্ট, মানে কোনো একটা ইভেন্টের আগে, কার্যের আগের ইমিডিয়েট যে ইভেন্টটা, ওইটাকে বলা হচ্ছে কারণ, অববহিত পূর্বে। তাহলে পরিমাণের যদি দিক থেকে দেখি, কোয়ান্টিটির দিক থেকে কারণ আর কার্য প্রায় সম পরিমাণ, কারণ কারণ বেশি হলে কার্য বেশি হয়, জোরে মারলে জোরে ব্যথা, কারণ কম আস্তে মারলাম আস্তে ব্যথা পাইলো। সো আমি দুইটা নিয়মের সাহায্যে ব্যাখ্যা করতে পারি পরিমাণের যে সমতা, যে না একই সাথে তারা সমান। বস্তুর অবিনশ্বরতা নিয়ম, ল অফ কনজারভেশন অফ ম্যাটার, মানে বিষয়টা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা। বিভিন্ন বস্তু, এই কলমটা যদি ধ্বংস হয়ে যায় না, এই কলমটা ধ্বংস হয়ে গেলে, জাস্ট পচে গেলে, নষ্ট হয়ে গেলে, পুড়িয়ে ছাই করে ফেললে আমাদের দৃষ্টিতে এই কলমটা শেষ, এর কোনো উপযোগিতা নেই, ইউটিলিটি নেই। বাট এই কলমটা ধ্বংস হয়ে গিয়েও কিন্তু এর যে একটা ম্যাটার আছে এর মধ্যে, এই যে কনস্টিটিউয়েন্ট, ওইটা কখনো ধ্বংস হয় না, ওইটা শক্তি রূপান্তরিত হয়, শক্তি কখনো শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়, শক্তি কখনো শেষ হয়ে যায় না। এই একটা কথাই হচ্ছে এই সব কিছুর ব্যাখ্যা। ওকে, তারপরে আছে শক্তির অবিনশ্বরতা নিয়ম, এটা তো আমরা দেখেছি। একটা হচ্ছে বস্তুর অবিনশ্বরতা নিয়ম, মানে বস্তু তো ভাই শেপ বদলায়, এটা এই শেপে আছে, এটাকে আগুনে পুড়াই দিলে হয়তো এরকম একটা ছোট দলা হয়ে যাবে, তার মানে কি এটা কোনো অবজেক্ট থাকবে না, অ্যাট লাস্ট এটা কোনো না কোনো পার্টিকেল থাকবেই, সে শুধু শেপ পরিবর্তন করতে পারে। আর এর ভিতরে যে শক্তিটা আছে, এনার্জি, ওই এনার্জিটাও কি আছে, একেবারেই জাস্ট রূপান্তরিত হবে। একটা প্রাণী পচে গেলে তার দেহের মধ্যে যে শক্তি থাকে, ওই শক্তিগুলো
উর্বরতা হয়ে যায়, সার হয়ে যায়, ওটাও ওয়ান কাইন্ড অফ শক্তি। বুঝতে পারছো? এগুলো শেষ হয় না। সো এই দুইটা নিয়মের সাহায্যে কি করতে পারি আমরা, কাজ মানে কারণ যখন কার্যে পরিণত হয় তখন কারণের মধ্যে যে বস্তু ও শক্তি থাকে একই পরিমাণে কার্যের মধ্যে প্রকাশিত হয়। এই জন্য বলছে কারণ হচ্ছে কার্যের সমান। এটা অনেক সময় ব্যাখ্যা হতে পারে যে আসলে কারণ যে কার্যের সমান এটা কি আসলে জাস্টিফাইড কিনা। তখন বলবে বস্তুর অবিনশ্বরতা, বস্তু ধ্বংস হয় না, আকার পরিবর্তন করে, শক্তি শেষ হয়ে যায় না, শক্তি রূপান্তরিত হয়। এই দুইটা নিয়ম, আর কিচ্ছু না। এখন এখানে টিকা অনেক কিছু আছে, টিকাগুলো তোমরা দেখে নেবে, এগুলো একেবারেই দুধ ভাত, এগুলো আমি আগেই বলেছি। টিকাগুলো পরে আমরা সময় নষ্ট করতে পারি না। ওকে, এই তো এবার পেয়েছি কিছু জিনিস। শর্ত সম্পর্কে একটা যে পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। কারণের শর্তগুলোকে তিন ভাগে ভাগ করেছেন, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত, পর্যাপ্ত আবশ্যিক শর্ত। এই বিষয়টা আমি কেন এখানে একটু ব্যাখ্যা করব, এইটা হচ্ছে এখানে বিবেচনা। দেখো এখন বিষয়টা হচ্ছে আমরা পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের প্রকৃতি আলোচনাটা এখানে করি। একটা ঘটনার পর্যাপ্ত শর্ত মানে সাফিসিয়েন্ট শর্ত, সেই শর্ত যার উপস্থিতিতে উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে, উক্ত ঘটনাটি অবশ্যই ঘটবে। আচ্ছা, এই বক্তব্যের অর্থ যে যে শর্তের উপস্থিতিতে কোনো ঘটনা অবশ্যই ঘটবে সেই শর্ত হচ্ছে ঘটনার একটা পর্যাপ্ত শর্ত। এখন প্রথম ঘটনাটি হচ্ছে দ্বিতীয় ঘটনাটি পর্যাপ্ত সত্য। এটা কিভাবে? সংক্ষেপে আমি বললাম যে ক শর্তটি খ ঘটনার একটা পর্যাপ্ত শর্ত, মানে এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত, এটা হচ্ছে ইভেন্ট। ক ঘটলে খ ঘটবে, ক না ঘটলে খ ঘটতে পারে। রিলেশনটা একটু বোঝার চেষ্টা করো। ক যদি ঘটে, ক তো হচ্ছে কজ, পর্যাপ্ত শর্ত, যদি সে থাকে তাহলে খ হবে। ক যদি না ঘটে, ক যদি নাও থাকে, তাও কি ঘটতে পারে? খ ঘটতে পারে। আমি এটার এক্সাম্পল এইভাবে দিব। একটা আগুন জ্বালানোর জন্য অনেক কিছু লাগে। মনে করো আমি কাগজ দিলাম, একটা আগুন জ্বালানোর জন্য কাগজ দিলাম, কেউ আবার কিছু প্লাস্টিক কুড়িয়ে আনলো। এখন কথাটা হচ্ছে একটা আগুন জ্বললে সেখানে কাগজ প্লাস্টিক, আমি যদি কাগজ প্লাস্টিক না বলে জ্বালানি বলি, এক কথায় জ্বালানি, জ্বালানি সেখানে থাকবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে ক ঘটলে খ ঘটবে, এই যে কন্ডিশনগুলো, আগুন জ্বললে এই কন্ডিশনগুলো থাকবে। কিন্তু ক যদি না থাকে, এই কাগজ প্লাস্টিক জ্বালানি যদি না থাকে, তাহলে কাঠ খড় কুটো দিয়েও কিন্তু সে আগুন জ্বালাতে পারে। সো এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। মানে খ যদি ঘটে ক ঘটবে, বাট ক যদি না ঘটে খ তাও ঘটতে পারে। এটাকে বলা হচ্ছে পর্যাপ্ত বা সাফিসিয়েন্ট কন্ডিশন। দেখো বিষপান হচ্ছে মৃত্যুর একটা পর্যাপ্ত সত্য। বিষপান করলে মৃত্যু ঘটবে, বাট বিষপান তো মৃত্যুর একমাত্র কারণ না। বিষপান করলে মৃত্যু হবে, বাট মৃত্যু হলেই যে বিষপান করেছে এরকমটা নয়। বুঝতে পারছো? তো একাধিক পর্যাপ্ত শর্ত থাকতে পারে, এখানে আরো অনেক কিছু বলা হয়েছে। যুক্তিবিদ মিল আবার পর্যাপ্ত শর্ত শুনে অনেক কিছু বলেছে, পর্যাপ্ত শর্ত আমরা যথেষ্ট জানেছি। এখন এখানে যে শর্তগুলোকে তিন ভাগে ভাগ করেছে সেগুলো আমরা এখানে আবার একটু জানার চেষ্টা করব। এই পাশে হয়তো ব্যাখ্যা আছে, এই তো। যদি দুইটি ঘটনার মধ্যে সম্বন্ধে এরকম হয় যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটবে না, আর প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে, তাহলে প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটি পর্যাপ্ত আবশ্যিক সত্য বলা হয়। দেখো বলেছে দুইটা ঘটনার মধ্যে সম্বন্ধ এমন যে প্রথমটা যদি না ঘটে তাহলে দ্বিতীয়টাও ঘটবে না। অক্সিজেন না থাকলে আগুন ঘটবে না, প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে। অক্সিজেন থাকলে সেখানে আগুনের সম্ভাবনা রয়েছে, তাহলে প্রথম ঘটনাকে আমি দ্বিতীয় ঘটনাটির পর্যাপ্ত আবশ্যিক ঘটনা ঘটতে পারি। পর্যাপ্ত আবশ্যিক ঘটনার শর্তটা এরকম, ক না ঘটলে খ ঘটে না, অক্সিজেন না থাকলে আগুন জ্বলে না, এবং ক ঘটলে খ ঘটবে, অক্সিজেন থাকলে সেখানে আগুন ঘটার সম্ভাবনা আছে। অর্থাৎ উইথাউট অক্সিজেন, অক্সিজেন থাকলে কি থাকবে? ফায়ার থাকতে পারে, আগুন। ওকে, কিন্তু ফায়ার যদি না থাকে সেখানে কি অক্সিজেন থাকতে পারে না? পারে। বাট অক্সিজেন থাকলেই যে আগুন ধরবে এরকম না। ক না ঘটলে খ ঘটে না, অক্সিজেন নাই আগুন নাই, অক্সিজেন নাই আগুন নাই, অক্সিজেন ছাড়া আগুন ধরতে পারে না। বাট ক ঘটলে খ ঘটতে পারে। যদি অক্সিজেন থাকে সেখানে আগুন ধরতে পারে, বা অক্সিজেন মানে আগুন ধরলে সেখানে কি হবে? অক্সিজেন থাকবে। এটাই বলছে এখানে যে ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়ার সৃষ্টি হয়। এ থেকে ধোঁয়া মানে বোঝা যায় যে ভিজা কাঠে তো আগুন না জ্বাললে ধোঁয়া হয় না। সো ভিজা কাঠে আগুন জ্বালালেই ধোঁয়া হয়, এর থেকে বলা যায় যে ভিজা কাঠে আগুন জ্বালানো হচ্ছে ধোঁয়া সৃষ্টির একটা পর্যাপ্ত আবশ্যিক কারণ।
ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়া হয়। এখান থেকে বুঝলাম যে ভিজা কাঠে আগুন না জ্বালালে তো ধোঁয়া হবে না, আগুন জ্বালালে ধোঁয়া হবে বাট না জ্বালালে ধোঁয়া হবে না, এটাই তো বুঝলাম। তো এখান থেকে আমি কি করলাম, ভিজা কাঠে আগুন জ্বালালে ধোঁয়া হবে, আগুন না জ্বালালে ধোঁয়া হবে না। সো এখানে আছে ভিজা কাঠে আগুন জ্বালানোটাই কি পর্যাপ্ত আবশ্যিক সত্য। ওকে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে পর্যাপ্ত আবশ্যিক শর্ত বলতে এখানে কি বলেছে, মানে কারণ বলতে যদি আমরা পর্যাপ্ত আবশ্যিক শর্তটাই বুঝে থাকি, যে কারণ হচ্ছে আসলে এক্স্যাক্টলি এইটা, তাহলে কার্য থেকে কারণ আমরা অনুমান করতে পারবো, কারণ থেকেও কার্য অনুমান করতে পারবো, কারণের অভাব থেকে কার্যের অভাব অনুমান করতে পারবো, কার্যের অভাব থেকে কারণের অভাব কি করতে পারবো আমরা অনুমান করতে পারবো। এগুলোই হচ্ছে যদি কোনো একটা কারণকে আমি পর্যাপ্ত আবশ্যিক কারণ হিসেবে বা শর্ত হিসেবে বুঝি, তাহলে এই চারটা বিষয় কি করতে পারো, এই চারটা বিষয় আমি এখানে করতে পারবো। ওকে, ঠিক আছে। কার্যকারণ সম্পর্কে অ্যারিস্টটলের একটা মতবাদ আছে। এখানে ফর্মাল কজ, এফিশিয়েন্ট কজ, ম্যাটেরিয়াল কজ, ফাইনাল কজ অনেক কিছু বলেছে। আমি এখানে চারটা বিষয় বলবো। একটা হচ্ছে একটা ভাস্কর্য, এগুলো পরীক্ষায় আসবে না, এগুলো হচ্ছে আমরা আমাদের পরীক্ষায় আর কি, এগুলো হায়ার লেভেলের স্টাডি, এগুলো তোমাদের অল্প বললে বুঝবা কিনা জানি না। একটা ভাস্কর্য, এর পিছনে ফার্স্ট অফ অল ম্যাটেরিয়াল কজ। ম্যাটেরিয়াল কজ কি? পাথর। এর পিছনে একটা ফর্মাল কজ আছে, এটা হচ্ছে আকার। এর পিছনে একটা এফিশিয়েন্ট কজ আছে, মানে হচ্ছে একটা উদ্দেশ্য। উদ্দেশ্য না, এফিশিয়েন্ট কজ হচ্ছে নির্মাতা। নির্মাতা। আর 4 নম্বরে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে কি ফাইনাল কজ, উদ্দেশ্য। এই চারটা, এইটাকে বলা ম্যাটেরিয়াল কজ, এটাকে বলা ফর্মাল কজ, এটাকে বলা হচ্ছে এফিশিয়েন্ট কজ, এটাকে বলা হচ্ছে ফাইনাল কজ। ওকে, এটাই হচ্ছে অ্যারিস্টটলের মতবাদ। উপাদানগত কারণ এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, এত কিছু পুরো সময় নষ্ট করার সময় নেই। আমি যে কথাটা বললাম তোমাদেরকে শর্টকাটে দুইটা কথা বলছি, ওই দুইটা কথাতেই সব কভার হয়ে গেছে সব। কার্যকরণ সম্পর্কে একটা লৌকিক মতবাদ আছে, লৌকিক মতবাদটা পরীক্ষা আসে না, এটা জাস্ট অনেক দেখো বিষের মধ্যে মৃত্যুকে উৎপন্ন করার শক্তি আছে, সুতরাং বিষপান হচ্ছে মৃত্যুর কারণ। তো সাধারণ লোকের মধ্যে অধিকাংশ লোকই অশিক্ষিত, কুসংস্কারণ ছন্ন, কারণ তারা কার্যকারণের মধ্যে সম্পর্ক সম্পর্কেই জানে না। ওকে, সো প্রকৃতিতে কোন শক্তির প্রভাবে আসলে কোন ঘটনা ঘটছে সেটা আসলে তারা জানে না। ওই যে কি বললো যে আসলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়ে গেল, তারা চিন্তা করে কি কুসংস্কারের কারণে, যে একটা চাঁদের দৈত্য বা সূর্যের দৈত্য গিলে ফেলছে, এই জন্য চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হচ্ছে। তো আসলে তারা একটা কারণকে দায়ী করতেছে, প্রকৃত কারণ সম্পর্কে জানে না। এটাই হচ্ছে কার্যক্রম সম্পর্কে লৌকিক মতবাদ। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর এখানে দেখো একটা ছেলে গাছে উঠবার সময় পা পিছলে নিচে পড়ে গেল। তো সাধারণ লোক পা পিছলে যাওয়াকেই তো লোকটির ছেলেটির ভূপতনের কারণ হিসেবে দেখবে, কিন্তু আসল ধারণাটি ভূপতনের পিছনে অনেকগুলো রয়েছে। তার দেহের ওজন কাজ করেছে, তার মাটির আকর্ষণ, বৃক্ষের উচ্চতা, পা পিছলে যাওয়া, অসাবধানতা, গাছের পিচ্ছিল অবস্থা, অনেক কিছু। তো বিষয়টা হচ্ছে আমরা এই পা পিছলে যাওয়াটা হচ্ছে একটা কারণ হিসেবে দায়ী করছি, একটা কারণ, তাই তো। বাট এখানে অনেকগুলো কন্ডিশন বা অনেকগুলো শর্ত রয়েছে। তো সাধারণ যারা মানুষের এই শর্তগুলো বুঝতে চায় না, কারণ কোন একটা কারণ মানে হচ্ছে অনেকগুলো শর্তের সমষ্টি হচ্ছে একটা কারণ। ওকে, কারণ পা পিছলে যাওয়ার পিছনে একটা কারণ আছে। কার্যকরণের পিছনে যে সায়েন্টিফিক মতবাদ, বৈজ্ঞানিক, অর্থাৎ ভিন্ন কোনো শর্তের প্রভাব মুক্ত হয়ে সব কার্যের পূর্বগামী হবে একটা কারণ। কার্যের কারণ সবসময় থাকবে, পূর্ববর্তী ঘটনাই সবসময় কার্যের পেছনে কারণ হতে পারে না, পূর্ববর্তী ঘটনা শুধুমাত্র সহ অবস্থান হতে পারে। এক্স্যাক্টলি আরো ডিপার কোনো এক্সপ্লেনেশন আমাদের অ্যানালাইসিস দরকার হতে পারে। এটাই হচ্ছে কি বৈজ্ঞানিক ঘটনা, এবং কারণটা হচ্ছে সদর্থক আর নয়ার্থক যে কন্ডিশনগুলো আমি বললাম, এই কন্ডিশনগুলোর একটা সামিশন মাত্র। এটা হচ্ছে কার্যকরণ সম্পর্কে বৈজ্ঞানিক মতবাদ। ঠিক আছে, এখন শক্তির অবিনশ্বরতা অনুসারে কার্যকরণ মতবাদ। শক্তির অবিনশ্বরতা, ভাই শক্তি যখন উৎপন্ন হয় তার পিছনে কারণ থাকে, আবার শক্তি যখন ধ্বংস হয়ে যায় তার পিছনে যে কারণ থাকে, এই দুইটা বিষয় এখানে আবার বলেছে। কারণ শক্তি পরিবর্তিত হয়ে কার্যরূপ শক্তি আত্মপ্রকাশ করে। কারণরূপ যে শক্তি, একটা শক্তি কারণ, ওই শক্তিটা রূপান্তরিত হয়ে কি সেটা একটা কার্য হচ্ছে, ওইটাই যে সিম্পল এখানে বলেছে, আর কিচ্ছু না। এগুলো দেখে ছেলে পেলে খালি খালি ভয় পায়। আমি বুঝলাম না এটা কি। এই যে একটা কারণ, কলম, কলম তো একটা অবজেক্ট, এটার পিছনে একটা শক্তি আছে, এটাকে একটা আগুন দিয়ে পোড়াই দিই, এটা একদম চুপসে গিয়ে এইটুক হবে, তখন কি বলবো এটা হচ্ছে গোলাকার একটা বস্তু বা চারকোনা, যেরকম একটা আকৃতি নিক, নতুন একটা বস্তু হলো না। তা এই যে আগুনটা পুড়লো, এটা শক্তি শেষ হলো, ক্ষয় হলো, ওইটা কারণ। কারণ আর এর পিছনে যেটা আসলো চারকোনা বা নতুন একটা শেপ, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে কার্য। তো শক্তিটা খালি ডাইভার্টেড মানে রূপান্তরিত হয়েছে, ট্রান্সফর্মড হয়েছে, শক্তি শেষ হয়ে যায় নাই। এই জন্য এখানে কি বলেছে, শক্তির অবিনশ্বরতা অনুসারে কার্য মতবাদ, মানে একটা শক্তি শেষ হয় ওটা কারণ, একটা শক্তি উৎপন্ন হয় ওটা হচ্ছে কার্য। সিম্পল। আর কি আছে ভাই এখানে।
বহু কারণবাদ নামে কিন্তু একটা টপিক আছে, মাল্টিপল কজ। মাল্টিপল কজটা আসলে কি দেখে নি। বহু কারণবাদ থেকে খ নম্বরে সবচেয়ে বেশি আসে, ক নম্বরেও আসতে পারে, এমসিকিউতে না আসার পসিবিলিটি বেশি, গ নম্বর আসে, ঘ নম্বর আসবে না। ওকে, বেসিক্যালি ক আর খতেই বেশি আসে, বহু কারণবাদটা খুব ইম্পর্টেন্ট। আমি এক কথায় শেষ করে দিই, একটা কার্য পিছনে হচ্ছে একটা কারণ, কারণ কারণ সব সময় একটি একটি হবে, এটা কি সার্টেন না, এটা হচ্ছে নিশ্চিত না। কোনো একটা কার্যের পিছনে একটা মাত্র কারণ দায়ী, ওটা সব সময় নিশ্চিত না। অনেকগুলো কারণের সমন্বিত হয়ে কি হতে পারে, কারণ কি হতে পারে, মাল্টিপল কারণ হতে পারে, অনেক হতে পারে, অনেক হতে পারে, অনেকগুলো কারণ থাকতে পারে, এটাকেই বলছে বহু কারণবাদ। একটা কার্য মৃত্যু বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতে পারে, দুর্ঘটনা, কলেরিয়া, ম্যালেরিয়া, সর্পদংশন, বিষপান, অনাহার, অনেক কিছু থেকে ঘটতে পারে। সো মৃত্যুর পিছনে তো একাধিক কারণ রয়েছে ভাই। সে অনুরূপভাবে বলতে পারি যে কার্য আলোক, এটা বিভিন্ন সময় সূর্যকিরণ, বিজলি, হ্যারিকেন সবকিছু থেকে আসতে পারে। ওই আলো হচ্ছে, মারা যাচ্ছে, একজন মানুষ মারা গেল, এই মৃত্যুটা হচ্ছে কার্য, এই মৃত্যুটা হচ্ছে কার্য। এর পিছনে কারণ কি, অসুস্থতা। সেই অসুস্থতার বিভিন্ন লক্ষণ আছে, সে কলেরা হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, সর্পদংশন, বিষপান, অনাহার সবকিছু একসাথে হয়েছে, একটা কারণে না, অনেকগুলো কারণ একটা কার্যের পিছনে দায়ী থাকতে পারে, এটাকে বলা হচ্ছে বহু কারণবাদ, আর কিছু না। বহু কারণবাদে কারণকে সবসময় একটা একক হিসেবে গণ্য করা হয়, একটা একক হিসেবে গণ্য করা হয়। একটা কারণ যে কতগুলো শর্তের সমষ্টি, সে বিষয়টাই এতে বিবেচনা করা হয় না ভাই। অসুস্থতা, অসুস্থতা একটা মেইন কজ, ওইটার ভিতরেই ডায়রিয়া, কলেরা, মানে সবকিছু আছে ওর ভিতরে, ওইটাই হচ্ছে কি সবকিছু ওর ভিতরে। তো ওই যে ডায়রিয়া, কলেরিয়া, এগুলো হচ্ছে শর্ত, কন্ডিশন, সবগুলো মিলে একটা বড় কজ। এই জন্য সবসময় কি করে আমরা একটা কারণ হিসেবে দায়ী করি অসুস্থতা, না ভাই এর ভিতর কন্ডিশন আছে, ওই ছোট ছোট কন্ডিশন গুলোও তো কারণ, এইটাকে বলা যায় বহু কারণবাদ বলা হয়, তাই না? তো সাধারণ লোকের কাছে বহু কারণবাদ গ্রহণযোগ্য হলো, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মতবাদটি একেবারেই অর্থহীন। কারণ কি, এটা একটা প্রকৃতি সম্পর্কে আমাদের ভ্রান্ত ধারণা। কার্যকারণকে দুইটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়, আমরা বিশেষ অর্থে কার্যকে বিবেচনা করি সাধারণত। সো আমরা যদি কারণ ও কার্যকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে আর কারণের বহুত্বের অবকাশ থাকে না। যে কারণ হচ্ছে যতটুকু, কার্য ততটুকু, পরিমাণগত দিক থেকে যদি দুইটা সেম থাকে, সো কারণ ও কার্যকে একই দৃষ্টিকোণ থেকে বিচার করলে তাদের বহুত্বের আর অবকাশ থাকে না। এখন মতবাদটির অসারতা কিভাবে প্রমাণ করতে পারে? ফার্স্ট অফ অল, কার্যের প্রকৃতি বিশেষভাবে উদ্ঘাটন করা। কার্যের প্রকৃতি বিশ্লেষণ করলে বহু কারণবাদটা মৃত্যু, মানে জাস্ট দেখো মৃত্যুর যে বিভিন্ন কারণ, এই দৃষ্টান্তগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় কি বিভিন্ন কারণ থেকে সৃষ্ট মৃত্যু বিভিন্ন প্রকৃতির। সর্পদংশনের মৃত্যু আর ম্যালেরিয়ায় মৃত্যু আসলে কি একরূপ? তার তো ভিন্ন ভিন্ন। সাপে কামড়ালে সে শরীর নীল হয়ে যাচ্ছে, তার শরীরে কি হয়ে যাচ্ছে, বিষ প্রক্রিয়া মারা গিয়েছে। আর যে ম্যালেরিয়ায় মারা যাচ্ছে সে ভিন্নভাবে, যে দুর্ঘটনা মারা যাচ্ছে সে ভিন্নভাবে মারা যাচ্ছে। তেমনি সূর্যের আলো, মোমবাতির আলো এক জিনিস নয়। সো আমরা কার্য কারণকে কেন একই দৃষ্টিভঙ্গিতে দেখছি, আমরা ডিফারেন্ট ওয়েতে। অর্থাৎ এখানে বলেছে যে একই দৃষ্টিকোণ থেকে বিচার করলে বহু কারণবাদ আর থাকে না। ডিফারেন্টলি এক্সপ্লেইন করার চেষ্টা করতে গেলে কি হয়, ওই যে কজেস, শর্তগুলো, একটা কারণের ভিতর যে শর্তগুলো, ওই শর্তগুলোকে যে আমি কারণ হিসেবে দায়ী করে দিচ্ছি, ওইটার জন্যই হচ্ছে কি হচ্ছে, এটার অসার হিসেবে হতে পারে। তো সূর্যের আলো তো কেবল সূর্যই দিতে পারে না, সূর্যের আলো কেবল সূর্য দিতে পারে না, অন্য কিছু নয়। তদ্রূপ মোমবাতির আলো তো মোমবাতি দিতে পারে, অন্য কিছুকে দিতে পারে। সূর্যের আলো সূর্য দিতে পারে, মোমবাতির আলো মোমবাতি দিতে পারে। মোমবাতির আলো সূর্যের আলোর মধ্যে পার্থক্য আছে। সো আমি যদি এখানে চিন্তা করি আলো হচ্ছে কার্য, সেটা যাই কিছুই দিক না কেন, অনেক কিছুই দিতে পারে, জোনাকি তো আলো দিতে পারে। তো আলোর পিছনে এতগুলো কারণ আমি ধরতে পারবো না। ওই আলো কার্য, ওইটাও একটা মাত্রাগত পার্থক্য রয়েছে। বুঝতে পারছো বিষয়টা? সার্বিকীকরণ, কারণের সার্বিকীকরণ, কারণের সার্বিকীকরণ। দেখা যাবে কি মৃত্যুর বিভিন্ন কারণকে সাধারণভাবে গ্রহণ করলে সবগুলো কারণের মধ্যে একটা সাধারণ অবস্থা বিদ্যমান, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সাপে কামড়ালেও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, দুর্ঘটনা হলেও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে। এই অবস্থাকে সাধারণ মৃত্যুর কারণ বলা উচিত, তাহলে আর কারণের বহুত্বের অবকাশ থাকবে না। যে বললাম না, অসুস্থতা, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, এটাই মারা যাওয়ার কারণ হিসেবে, একটা কারণ হিসেবে দায়ী করতে পারি। ওকে, এটা সংজ্ঞার সাথে বিরোধপূর্ণ। বহু কারণবাদ বলে না যে অনেকগুলো কারণ থাকতে পারে, বাট আমি তো এতক্ষণ ধরে প্রমাণ করে দেখালাম যে অনেকগুলো কারণ থাকতে পারে না। একই দৃষ্টিকোণ থাকলে এটা কি বহু কারণবাদ অসার প্রমাণিত হয়? তাহলে এটার যে সংজ্ঞা, এটা
যে মতবাদটা, সেটা কি মিললো? দুইটা কন্ট্রাডিক্টরি না? এই জন্য এটাকে বললো। আর বিষয়টা হচ্ছে একইভাবে একটা কার্য মানে একটা ঘটনা যদি ভিন্ন ভিন্ন কারণ দ্বারা উৎপন্ন হয়, তাহলে কারণকে তো আর অপরিবর্তনীয় ঘটনা বলা যায় না। মৃত্যু যদি এক সময় বিষ পান, অন্য সময় দুর্ঘটনা দ্বারা উৎপন্ন হয়, সো মৃত্যুর কারণটা তো অপরিবর্তিত নয়, এটা হচ্ছে একটা পরিবর্তনীয়, এটা পরিবর্তনীয়, মৃত্যুর কারণ পরিবর্তিত হইতেই পারে। ওকে, এখন এইসব কারণে বলা চলে যে বহুকরণবাদ একটা গ্রহণযোগ্য মতবাদ নয়। সো একই কার্য ভিন্ন ভিন্ন কারণ থেকে আসতে পারে না। সূর্যের আলো সূর্যের আলো থেকেই আসে, মোমবাতির আলো মোমবাতির আলো থেকে আসে। এই জন্য বলছে একটা কার্য সব সময় ভিন্ন ভিন্ন জায়গা থেকে আসতে পারে না, কারণ ওই কার্যের মাত্রা আর ওই কারণের মাত্রা সেম হয়, মাত্রাগত একটা কি আছে, মিল আছে ওদের মধ্যে। তাহলে আশা করি টপিকটা তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা নেক্সট টপিকের দিকে অগ্রসর হই। নেক্সট টপিকে বলছে কার্য সংমিশ্রণ আসলে কি জিনিস। চলো কার্য সংমিশ্রণ সম্পর্কে একটু জেনে নিই। কার্য সংমিশ্রণ সম্পর্কে ক নম্বরে আসে সংজ্ঞা বলো, মাঝে মাঝে এমসিকিউতেও আসে, খ নম্বরেও আসতে পারে, গ ঘতে আসার পসিবিলিটি খুবই কম আর কি। এখান থেকে যখন একাধিক কারণ পৃথক পৃথক কার্য উৎপন্ন না করে একসাথে মিলিতভাবে একটা মিশ্রিত কার্য উৎপন্ন করে, তখন বিভিন্ন কার্যের মিশ্রণকে কার্য সংমিশ্রণ বলে। দেখো, একাধিক কারণ পৃথক পৃথক কার্য উৎপাদন না করে একসাথে মিলিতভাবে একটা মিশ্রিত কার্যকে উৎপন্ন করে, তখন তাকে বলা হয় কার্য সংমিশ্রণ। মানে অনেকগুলো কারণ থাকবে, তারা আলাদা আলাদা কার্য উৎপন্ন না করে অনেকগুলো কজ মিলে একটা ইফেক্ট তৈরি করবে, এটাকে বলা হচ্ছে কার্য সংমিশ্রণ। একটা ঘরে একসাথে যদি আমি 10টা মোমবাতি জ্বালিয়ে দিই বা 10টা রড লাইট বা সামথিং সিলিং ফ্যান লাগিয়ে দিই, তাহলে 10টা মোমবাতির সম্মিলিত আলো দেখা যাবে। একটা মোমবাতি একটু আলো, একটা মোমবাতি এইটুকু আলো দিয়েছে নির্ণয় করা যাবে? যাবে না কিন্তু। অর্থাৎ একটা ঘরে 10টা মোমবাতি দিলে 10টা মোমবাতি হচ্ছে ইন্ডিভিজুয়াল কজ, তাই তো, বা 5টা মোমবাতি হচ্ছে ইন্ডিভিজুয়াল কজ, বা তাদের আলো সম্মিলিত আলো ওইটা হচ্ছে কি একটা কার্য উৎপাদন করছে। 5টা ফ্যান চালিয়ে দিলাম, কি কার্য আসছে? কার্য হচ্ছে বাতাস, বাট পিছনে কিন্তু একটা সিলিং ফ্যান আছে, একটা টেবিল ফ্যান আছে, তারপর আর একটা বড় ফ্যান, একটা ছোট ফ্যান আছে। সব ফ্যানদের সমন্বয় কি হবে? বাতাস হবে। সব লাইটের সমন্বয় কি হবে? ছোট বড় মিলিয়ে আলো হবে। এটাকে বলা হচ্ছে কি কার্য সংমিশ্রণ। ওকে, একটা হচ্ছে সমজাতীয় কার্য সংমিশ্রণ আর একটা হচ্ছে ভিন্ন জাতীয় হোমোজিনিয়াস। সেটা কিভাবে? বিষয়টা বলছে যদি একাধিক কারণ একসাথে কাজ করে এমন মিশ্রিত কার্য উৎপন্ন করে যা প্রতিটি কারণ থেকে পৃথকভাবে সৃষ্ট কার্যের সমন্বিত হয়, তাহলে সেটাকে সংমিশ্রণ সমজাতীয় কার্য বলা হবে। অর্থাৎ এমন একটা মানে ভিন্ন ভিন্ন কারণ মিলে একটা কার্য উৎপাদন করলো, ঠিক আছে, বাট ওই প্রতিটি কারণ থেকে পৃথক পৃথকভাবে সৃষ্ট যে কার্যটা হইতে পারে সেই জাতীয় যদি হয়, মানে প্রত্যেকটা মোমবাতির কাজ হচ্ছে আলো দেওয়া, তাহলে ইনডিফারেন্ট মানে ডিফারেন্ট যে 5টা মোমবাতি আছে সবগুলোর আলো মিলে যদি আলোই তৈরি হয়, তাহলে সেটাকে আমি বলতে পারি কি সমজাতীয়। এখানে এক্সপ্লেনেশন এইটুকু এখানে দেওয়া আছে, দেখো। আর ভিন্ন জাতীয় কার্য কি হয়? যখন একাধিক কারণ একসাথে কাজ করে একটা মিশ্র কার্য উৎপাদন করে এবং কার্যটি যদি কারণগুলো থেকে ভিন্ন জাতি হয়, কারণগুলো এক ধরনের কার্য উৎপাদন করে, বাট কার্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একসাথে একটা জেনারেল আউটপুট আসতেছে না, একসাথে একটা জেনারেল আউটপুট আসছে। যেমন 10টা মোমবাতি একসাথে আলো দিলে আলোই আসতো, অন্ধকার হতো না, কিন্তু এখানে বলছে একটু ভিন্ন জিনিস হবে। দেখো এখানে বলছে হাইড্রোজেন আর অক্সিজেন নামক দুইটা গ্যাসকে নির্দিষ্ট অনুপাতে একসাথে মিশিয়ে দিলে তাদের মিশ্রণ থেকে পানি হয়। সো এখানে পানি হচ্ছে একটা মিশ্রিত কার্য, আমি পানি দেখতেছি, বাট তাদের মধ্যে কারণ কি? কারণ হচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন। পানি ভিন্ন জাতীয়, হাইড্রোজেন থেকে যে পানি আসে এবং অক্সিজেন থেকে যে পানি আসে তারা ডিফারেন্ট, বাট এক্স্যাক্টলি আমি তো পানি দেখতেছি, তাই না? সো বলতেছে পিছনে কারণ হচ্ছে 1 নম্বর কারণ 2 নম্বর কারণ, বাট 2টা কারণ থেকে 2 ধরনের পানি উৎপত্তি হয়, বাট এই দুইটা মিলিয়ে আমি এক ধরনের পানি অবজার্ভ করতেছি। এটাকেই বলা হচ্ছে কি ভিন্ন কার্য সংমিশ্রণ। ওকে, এখানে প্রগতিশীল কার্য প্রোগ্রেসিভ ইফেক্টস, অর্থাৎ যে কারণ প্রতি মুহূর্তে কার্য উৎপাদন করে চলছে তাকে বলা হচ্ছে স্থায়ী কারণ, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, সূর্যের তাপ, এগুলো হচ্ছে কি স্থায়ী কারণ। আবার বলছে যে কারণ কার্য উৎপাদনের পরপরই আস্তে করে শেষ হয়ে যাচ্ছে তাকে কি বলা হচ্ছে? অস্থায়ী কারণ। ওকে, কিন্তু যে কারণ কখনো নিঃশেষ হয় না তাকে কি বলা হচ্ছে? স্থায়ী কারণ। আচ্ছা, এখন বলতেছে আরেকটা বিষয় এখানে বলেছে, দেখো স্থায়ী কারণ যেমন নিঃশেষ হয় না, তার কার্য কি হয় তেমন নিঃশেষ হয় না। তার কার্য পুঞ্জীভূত হয়ে জটিল আকার ধারণ করে। একটা স্থায়ী কারণের পুঞ্জীভূত কার্যকে বলে প্রগতিশীল কার্য। একটা স্থায়ী কারণ, লাইক আমি যদি ধরি যে মাধ্যাকর্ষণ শক্তি, এটা একটা স্থায়ী কারণ। স্থায়ী কারণের পুঞ্জীভূত যে কার্য, অর্থাৎ এটাকেও ফেলে দিতে পারে, বস্তুটাকে পেনটাকেও ফেলতে পারে, বোর্ডটাকেও ফেলে দিতে পারে, এদের পুঞ্জীভূত যে কার্য এটা একটা জটিল আকার ধারণ করেছে। এই জটিল আকার যে ধারণ করেছে স্থায়ী কারণের যে পুঞ্জীভূত কার্য, এটাকে বলা হচ্ছে কি প্রগতিশীল কার্য। একটা স্থায়ী কার্য যেটা কখনো শেষ হচ্ছে না, অনবরত
যেই স্থায়ী কি করতেছে, একটা স্থায়ী কারণ অনবরত কার্য সৃষ্টি করে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর সকল অবজেক্টকে সে বস্তুকে নিচে ফেলছে মাধ্যাকর্ষণ কারণ। এই সব অবজেক্ট যে ফেলতেছে, ক্লাস্টার করতেছে, এই ক্লাস্টারটাকে বলা হচ্ছে কি একটা প্রগতিশীল কার্য। ওকে, একটা জড়বস্তু আকাশ থেকে মাটির দিকে পতিত হওয়ার সময় প্রতি মুহূর্তে তার উপর মাটির আকর্ষণ কাজ করতে থাকে। এই বস্তুটির পতনের গতি প্রতি মুহূর্তে বর্ধিত হতে থাকে। দ্বিতীয়ত, স্থায়ী কারণটি যদি নিজেই পরিবর্তনীয় হয় তাহলে তা থেকে উৎপন্ন কার্য কি হবে, দ্বিগুণ মাত্রায় পরিবর্তনশীল উঠবে। যেমন সূর্য যতই উপরে উঠবে লম্বরেখার দিকে ততই কি হবে, তাপ বাড়তে থাকে। সো যুক্তিবিদ মিল কি করেছেন, প্রগতিশীল কার্যকে সমজাতীয় কার্য মিশ্রণের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন। অর্থাৎ মিল বলতেছেন যে প্রগতিশীল যে কার্য সেটা হচ্ছে কার্য সংমিশ্রণের অন্তর্গত। কোনটা, সমজাতীয়। ওকে, এটা জাস্ট এমসিকিউ আকারে মনে রাখো। এখানে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকারণ নিয়মের মধ্যে সম্পর্ক আলোচনার ক্ষেত্রে মতপার্থক্য তো অবশ্যই আছে। এখন তাদের মতবাদগুলো একটু এক্সপ্লেন করে দেখো। কোন কোন যুক্তিবিদ মিল, তারপর বেন আছে, ভেন, তারা বলে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা হচ্ছে মৌলিক নিয়ম, কার্যকরণ তার একটা বিশেষ প্রকাশ মাত্র। ওকে, আচ্ছা, এখানে অনেক কিছুই আছে এক্সপ্লেন করার, এগুলো পরীক্ষা আহামরি গুরুত্বপূর্ণ না, এগুলো আসবে না, খালি খেলে পড়ে সময় নষ্ট হবে। আবার জোসেফ টোসেফ ওরা মনে করে যে কার্যকরণ নিয়ম মৌলিক, প্রকৃতির নিয়মানুবর্তিতা হচ্ছে এর একটা অন্তর্ভুক্ত নিয়ম মাত্র। ওকে, এগুলো জাস্ট একটু দেখার চেষ্টা করবা। সিগার্ট ওরা বলেন কি দুইটাই স্বতন্ত্র নিয়ম, মানে এক একজন এক এক কথা বলছে, এগুলো পরীক্ষায় আসে না, কখনোই আসে না, এগুলো পরীক্ষা বাদ। এগুলো ঠিক আছে। তাহলে এই টপিকটা আমরা আশা করি বুঝতে পেরেছি। যতটুকু আসবে, যতটুকু সহজে বোঝা যায় ততটুকুই হাইলাইট করলাম, যা আসবে না সেগুলো বাদ। আমি আগেই বলে দিচ্ছি, অযথা তোমাদের পড়ে কি করবো, মাথাটা ভারী করা কোনো দরকার নেই। আরোহের বস্তুগত ভিত্তি কি, আকারগত ভিত্তি তো দেখলাম, এখন বস্তুগত ভিত্তি, পরীক্ষণ আর নিরীক্ষণ, এটা সম্পর্কে জানতে হবে না? এটা থেকে এমসিকিউ আসতে পারে, এটা থেকে গ আসবে, এটা থেকে ঘ আসবে, এটা থেকে খ আসতে পারে। ওকে, ক নম্বরটা আসে না আসার সম্ভাবনাই বেশি। বস্তুগত ভিত্তি বললে আমরা এমন কয়েকটা প্রক্রিয়াকে বুঝি যার দ্বারা আরোহ অনুমানের আশ্রয় বাক্যগুলোকে সরবরাহ করে এবং সিদ্ধান্তের বস্তুগত সত্যতার নিশ্চয়তা প্রমাণ করে। তাহলে সেই বস্তুগত ভিত্তি কি, সেই বস্তুগত ভিত্তি হচ্ছে আমাদের পরীক্ষণ এবং নিরীক্ষণ। এই যে পরীক্ষণ আর নিরীক্ষণ সম্পর্কে এখন আমরা জানবো এখানে আর কি। এখন নিরীক্ষণটা এক্স্যাক্টলি কি, এই নিরীক্ষণটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। নিরীক্ষণটা হচ্ছে অবজারভেশন। নিরীক্ষণটাকে কি বলা হয়, অবজারভেশন। নিরীক্ষণটা হচ্ছে অবজারভেশন। অবজারভেশন কি আছে, ফাইভ সেন্সেস। আমার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা, মুখ দিয়ে বলা, মুখ দিয়ে বলাটা সেন্স না, জিহ্বা দিয়ে স্বাদ নেওয়া, ত্বক দিয়ে কি করা, তাপমাত্রা অনুভব করা। তাহলে এই যে নিরীক্ষণ, এই নিরীক্ষণের ফলে আমি কি করতে পারি, নিরীক্ষণের ফলে আমি বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা থেকে ইনফরমেশন, ডেটা কালেকশন করি। এই ডেটা কালেকশন, যেমন রহিম যে মানুষ আর মরণশীল, আমি নিজের চোখে দেখলাম না, আমার চোখ দিয়ে দেখলাম, এটা পর্যবেক্ষণ, এটাকেই বলা হচ্ছে নিরীক্ষণ। এখন নিরীক্ষণটাকে শুধুমাত্র কি তাড়াহুড়ো করে এলোপাতারি ভাবে দেখলেই সেটা নিরীক্ষণ না। দেখা, শোনা, মনোযোগের সাথে ধীরে ধীরে স্থিরভাবে কোনো কিছু দেখা শোনা, এটাকেই বলা হচ্ছে কি নিরীক্ষণ। আর উদ্দেশ্য থাকতে হবে কি, জ্ঞান লাভের উদ্দেশ্যে। নিরীক্ষণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি, অবজারভেশন। শব্দের উৎপত্তি হয়েছে অব এবং সেভিয়ার শব্দ দুটি থেকে। অব শব্দের অর্থ হচ্ছে সামনে এবং সেভিয়ার শব্দের অর্থ হচ্ছে রাখা। সুতরাং ভাষাগত অর্থটা কি, কিপিং সামথিং বিফোর দ্য মাইন্ড, কোনো কিছুকে মনের সামনে রাখা। তাই এদিক থেকে বিবেচনা করলে কোনো কিছুকে বিশেষ উদ্দেশ্য নিয়ে পরীক্ষণ করাই, মানে কোনো কিছুকে জাস্ট বিশেষ উদ্দেশ্য নিয়ে পর্যবেক্ষণ করাকেই বলা হচ্ছে কি নিরীক্ষণ। ঠিক আছে, এটাই আর কি। উদাহরণস্বরূপ, রাস্তার পাশ থেকে একটা মৃতদেহ পড়ে আছে, খবর পেয়ে একজন সাংবাদিক ছুটে এলেন। মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তিনি আগ্রহী। তিনি তার মানসিক চাহিদা পূরণের জন্য মৃত্যুর সাথে যুক্ত অবস্থাতে মনোযোগ সহকারে প্রত্যক্ষণ করলেন। পেটে কি ছুরি আছে, নাকি মাথায় গুলি লেগেছে, নাকি অন্য এটসেট্রা কি হয়েছে, এই সবকিছু কি করছে, তিনি তার উদ্দেশ্য দ্বারা প্রণোদিত হয়ে কি করছেন, আগ্রহ সহকারে খেয়াল করছেন। এটাকেই বলা হচ্ছে কি নিরীক্ষণ। ওকে, নিরীক্ষণের সংজ্ঞার উদাহরণ অনেক কিছু দেওয়া আছে। নিরীক্ষণ তো এক ধরনের বিশেষ প্রত্যক্ষণ। প্রত্যক্ষণ কি, এটা তো বলেছি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পর্যবেক্ষণ করা, বাট এটা হচ্ছে বিশেষ। বিশেষ কেন, কারণ আমার একটা বিশেষ উদ্দেশ্য আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে একটা বিশেষ নিরীক্ষণ। ওকে, নিরীক্ষণ হচ্ছে একটা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। উদ্দেশ্যমূলক, আমি এই যে ব্যাপার বললাম না যে উদ্দেশ্য আছে। এখন কথা হচ্ছে, আমি তো চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে গন্ধ পাই, কিন্তু এসব সাধারণ প্রত্যক্ষণ নিরীক্ষণ বলবো না। উদ্দেশ্যমূলক বিশেষ ধরনের, যা কিছু শর্তের অধীন, যাতে বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকে। আর ঠিক সেম কথা এখানে বলেছে কি, এটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। আমি প্রত্যক্ষণ করব, চোখ দিয়ে দেখবো, কান দিয়ে শুনবো, বাট সেটার একটা বিশেষ উদ্দেশ্য অবশ্যই আছে।
নিরীক্ষণ হচ্ছে সুপরিকল্পিত প্রত্যক্ষণ। ভাই উদ্দেশ্য সুপরিকল্পিত তো একই জিনিস, একই জিনিস না? যে প্রাকৃতিক বস্তু তো খুবই জটিল, একে অপরের সাথে মিলেমিশে থাকে, এই জন্য কি করতে হয় আমাদের খুব মানে জাস্ট ধীরে স্থিরে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতি সার্কামস্টেন্সেস যতক্ষণ আসতেছে ওই সার্কামস্টেন্সেসটা মানে পরিস্থিতিটা আসার জন্য অপেক্ষা করতে হবে, তারপর ওই পরিস্থিতির পরে গিয়ে কি ওই সময়ে গিয়ে ওই অবস্থার মধ্যে ওই বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে। সেই জন্য এটা হচ্ছে একটা সুপরিকল্পিত প্রত্যক্ষণ, এটা হচ্ছে একটা সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। আমি মনোযোগ সহকারে ধীরে ধীরে কি করব প্রত্যক্ষণ করব। যেমন কোনো একটা আগুনে পোড়া বাড়িতে জান ও মালের ক্ষয়ক্ষতির বিবরণ আমি প্রকাশের জন্য কোনো সমাজকর্মী ঘটনাস্থলে সবকিছু মনোযোগ সহকারে দেখাশোনা করলে তার প্রত্যক্ষণটা হবে কি একটা নিরীক্ষণ। এটাই বলতে সুনিয়ন্ত্রিত প্রত্যক্ষণ। ভাই আবার অনেক সময় কি করে বাসা বাড়িতে আগুন লাগাই দেয়, আগুন লাগিয়ে এবার নিরীক্ষণ করে। সব ক্ষেত্রে আবার নির্বাচনমূলক। আমার সামনে দুনিয়ার হাজার হাজার ঘটনা আছে, আমি এক রাস্তা দিয়ে যাচ্ছি, যদি 7-8টা লাশ পড়ে থাকে সবগুলোকে একসাথে নিরীক্ষণ করা সম্ভব নাকি? আমি একটা একটা দেখবো, প্রত্যক্ষণ করব, ওটাকে বলেছে সব ক্ষেত্রে কি হবে নিরীক্ষণ হবে। যেটার প্রতি আমার আগ্রহ আছে, এটা প্রকৃতি প্রদত্ত ঘটনার প্রত্যক্ষণ। প্রকৃতির ঘটনাগুলো কিভাবে ঘটছে, আপেলটা কেন পড়ছে, এটা প্রাকৃতিক ঘটনা, ওটাই আগ্রহ থেকেই কি করেছে নিউটন তারপরে নিরীক্ষণ করেছে, তারপরে গিয়ে পরীক্ষণ করেছে। ওকে, সো যুক্তিবিদ জয়েস বলেছেন যথার্থ নিরীক্ষণের জন্য 3টা শর্ত আছে, বুদ্ধিগত, দৈহিক আর নৈতিক শর্ত রয়েছে। বুদ্ধিগত শর্ত কি? একটা বিশেষ কি থাকবে, অর্থাৎ এই উদ্দেশ্য সাধনের জন্য আমরা কোনো বস্তু বা ঘটনার স্বরূপ প্রকাশের প্রতি মনোযোগ হই, কার্যকরণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা করি। নিরীক্ষণের এই দিকটাই হচ্ছে কি জ্ঞানমূলক দিক। আমার উদ্দেশ্য হচ্ছে কি বুদ্ধিগত দিক, মানে হচ্ছে জ্ঞান লাভের উদ্দেশ্য। জ্ঞান লাভের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটাকে বলা হচ্ছে কি তোমার বুদ্ধিগত দিক। আবার দৈহিক শর্তটাকে বলছে যে নিরীক্ষণের দৈহিক সুস্থতা, আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না, চোখ কান সবকিছু ভালো আছে কিনা, ওই যে দৈহিক শক্তি, ওটাকে বলছে দৈহিক শর্ত। আর নৈতিক শর্তটা কি? নিরীক্ষণকারীর নৈতিক সক্ষমতা, আমি আসলে একদম নিরপেক্ষভাবে কি নিরীক্ষণ করতেছি নাকি আমি বায়াসড। আমি যদি বায়াসড হই তাহলে আমার নৈতিকতা নেই। আর আমি যদি কি করতে পারি, আমি একেবারে নিরপেক্ষ থাকি তাহলে কি হবে, এখানে আমার নৈতিকতার ওইটা হচ্ছে নৈতিক একটা শর্ত নিরীক্ষণের। ওকে, তাহলে নিরীক্ষণের এখানে অনেকগুলো অনুপপত্তির কথা বলা আছে। অনিরীক্ষণ মানে ভালোভাবে নিরীক্ষণ করিনি, সেটা অনিরীক্ষণ কিভাবে হতে পারে? দৃষ্টান্তের অনিরীক্ষণ, অর্থাৎ ইনস্ট্যান্সেস গুলো আমি সঠিকভাবে নিরীক্ষণ করিনি। আরেকটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থাবলীর অনিরীক্ষণ, অর্থাৎ যেগুলো আসলে প্রয়োজনীয় সেগুলো বাদ দিয়ে অবান্তর জিনিসগুলো নিরীক্ষণ করেছে। আরেকটা হচ্ছে ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ, আরেকটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ যেটা, ওটাকে বলা হচ্ছে অধ্যাস বা ইলিউশন, একটা রশি দেখে সাপ মনে করা। আর সার্বজনীন ভ্রান্ত কি? সার্বজনীন ভ্রান্ত হচ্ছে যেমন দিগন্তের কি চাঁদকে অনেক কাছে মানে আকাশ থেকে প্লেন গেলে সবার জন্যই কি হয়, ওটা ছোট হয়ে থাকে না, আসলে কি প্লেনটা ছোট না, ওটা হচ্ছে সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ। বাস দিয়ে চললে জানলা দিয়ে তাকালে গাছগুলো আমাদের সাথেই মনে হয় যে ছুটে চলছে, তাই না, বা পেছনে চলে যাচ্ছে, ওটা ভ্রান্ত মানে নিরীক্ষণ সবার ক্ষেত্রে। আমি আগেই বলে দিই, অনিরীক্ষণ মানে হচ্ছে না দেখা। অনিরীক্ষণ মানে হচ্ছে পর্যবেক্ষণ না করা, পর্যবেক্ষণ না করা, ব্যাস শেষ। অনেক কিছু ছিল আমি পর্যবেক্ষণ করিনি, আমি নিরীক্ষণ থেকে অনেক সময় দেখো আংশিকভাবে নিরীক্ষণের ফলে প্রয়োজনীয় বিষয়গুলো নিরীক্ষণ থেকে বাদ পড়েছে, অপ্রয়োজনীয় বিষয়গুলো নিরীক্ষণকারীর কাছে প্রাধান্য বিস্তার লাভ করেছে। এটাই হয়েছে কি অনিরীক্ষণ অনুপপত্তি। ঠিক একইভাবে দৃষ্টান্তের সাথে কিভাবে হতে পারে, দৃষ্টান্তের সাহায্যে হতে পারে কুসংস্কার বা অন্ধবিশ্বাস, যেটা এই যে মূল কারণ হচ্ছে কুসংস্কার বা অন্ধবিশ্বাস, অর্থাৎ আমরা একটা মতবাদ, লৌকিক মতবাদ থেকে এবং সেই মতবাদের সাথে যেটা মিলে যায় সেটা। যেমন এই যে কি হাতের লেখা ভালো, প্রতিভাবান লোকের হাতের লেখা ভালো, এখন এর থেকে আমরা যদি সিদ্ধান্ত করি সকল প্রতিভাবান লোকের হাতের লেখা কি হয় ভালো, বা লোকে কি সকল প্রতিভাবান লোকের হাতের লেখাই খারাপ, এখান থেকে সব প্রতিভাবান লোকের হাতের লেখা খারাপ, শুধুমাত্র তো আমি তাদেরকেই দেখেছি, যাদের ভালো তাদেরকে হয়তো এখন পর্যন্ত দেখিনি, এই জন্য এটাকে বলেছে কি সব দৃষ্টান্ত তো আমি দেখতে পারিনি। আর একটা হচ্ছে প্রয়োজনীয় অবস্থা বলে অনিরীক্ষণ, যেমন কোন জেলে হাজতে অধিক মাত্রায় চোর ডাকাতের আগমন ঘটলে আমরা যদি বলি যে এলাকায় চোর ডাকাতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অনুপপত্তি হবে, কারণ চোর ডাকাত চুরি বেশি না করেও যদি সমানই রাখে, বাট পুলিশ যদি বেশি তৎপর হয়ে যায় তাহলে এটা অন্য একটা কারণ না। তো বিষয় হচ্ছে প্রয়োজনীয় যে অবস্থা ওইটাকে নিরীক্ষণ না করে অপ্রয়োজনীয় বিষয়গুলোকে আমলে নিয়েছে, এটাই। ভ্রান্ত নিরীক্ষণ ওই একই কথাই বললো, ভ্রান্ত নিরীক্ষণ ভুলভাবে নিরীক্ষণ করার কারণে। সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, এটা হচ্ছে ব্যক্তিগত। দেখো ব্যক্তিগত ভ্রান্ত নিরীক্ষণ কিভাবে হতে পারে, মনে করো কোন একটা স্টেশন লাইনের উপরে 2টা ট্রেন দাঁড়ায় আছে,
একটা ট্রেনের একজন যাত্রী তার ট্রেনটি ছাড়ার অপেক্ষায় প্রহর গুনছে, হঠাৎ তিনি প্রত্যক্ষ করলেন তার ট্রেনটি চলতে শুরু করেছে। তিনি কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসলে ব্যাপারটা ভিন্ন রকম, তার নিজের ট্রেনটি সেখানে ঠিকই দাঁড়িয়েছে, অপর ট্রেনটি চলতে শুরু করেছে, অথচ তিনি ভুল করে নিজের ট্রেনটিকেই চলতে দেখলেন। এক্ষেত্রে নিজে যে ভুল করলেন তাকে বলা হলো কি ভ্রান্ত নিরীক্ষণ। রশি ভেবে সাপ দেখলে ওটা তোমার ভুল, সবার ভুল না। সার্বজনীন কি সূর্যকে উদিত হতে এবং অস্ত যেতে দেখাটা সার্বজনীন ভ্রান্ত নিরীক্ষণ, কারণ এই ভুল আমরা সব সময় করি। বাস্তবে সূর্য স্থির, পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, কিন্তু আমরা চিন্তা করি সূর্য একবার আকাশ থেকে আস্তে আস্তে উঠে আর একবার কি করে নিচে নামে, আমরা সূর্যকে গতিশীল মনে করি। এটা সার্বজনীন। অনিরীক্ষণ আর ভ্রান্ত নিরীক্ষণের পার্থক্য কি, এই পার্থক্যটা তোমরা এখান থেকে দেখে নেবা, আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না। বেসিক্যালি যে কিছু ডিফারেন্স আছে ওইগুলো আমি বলেছি। একটা হচ্ছে আমি নিরীক্ষণ করি না, আর একটা হচ্ছে আমি ভুলভাবে পর্যবেক্ষণ করি। ওকে, এই হচ্ছে বেসিক কিছুটা পার্থক্য আর কি। পরীক্ষণের সংজ্ঞা। এবার হচ্ছে পরীক্ষণ কি জিনিস। পরীক্ষণটাকে বলা হয় এক্সপেরিমেন্ট। পরীক্ষণটা কি? এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টের কিছু কিছু কন্ডিশন আছে, সেখানে নির্ভরশীল চল আছে, অনির্ভরশীল চল আছে, আরো অনেক কিছু জাস্ট বিষয় আসে আর কি। সো পরীক্ষণ ওয়ান কাইন্ড অফ নিরীক্ষণ, বাট সুনিয়ন্ত্রিত পরিবেশে সুপরিকল্পিতভাবে জ্ঞান লাভের জন্য। অর্থাৎ আমরা কি করি, আমাদের চেষ্টার দ্বারা কোনো বস্তুকে উৎপাদন করে বা কোনো ঘটনাকে ঘটিয়ে নিয়ে তাকে নিরীক্ষণ করার নাম হচ্ছে পরীক্ষণ। আমি বাইরে একটা ঘটনা পর্যবেক্ষণ করলাম, দেখলাম যে না এইটা প্রকৃতির নিয়মে এভাবে ঘটতেছে। এখন ওইটাকে যখন আমি কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি কি করব, নিজে তৈরি করব ল্যাবের মধ্যে, নিজে ওই ঘটনাটা আবার ঘটাবো, এবার যখন ওইটাকে আমি নিরীক্ষণ করব তখন সেটাকে বলা হচ্ছে পরীক্ষণ। ওকে, এটাই বললাম আমি এতক্ষণ ধরে। একজন রসায়নবিদ নির্দিষ্ট অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন মেশাই দিল, দিয়ে তাতে বৈদ্যুতিক শক্তি প্রবাহ করলে সে পানি উৎপাদন করলেন। সম্পূর্ণ অবস্থা বলে তার আয়ত্তের মধ্যে, তিনি সবকিছুকে নিজেই কন্ট্রোল করতে পারেন। তিনি কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে পানি উৎপন্ন করেছেন, যতবার চাইছেন ততবার করতে পারেন। তার পানি উৎপন্ন করার প্রক্রিয়াটি একটা পরীক্ষণ। ওকে, সিম্পল। পরীক্ষণের সংজ্ঞা বিশ্লেষণ করলে এর প্রকৃতি বৈশিষ্ট্য কেমন, যে পরীক্ষণ হচ্ছে এক প্রকারের উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। হ্যাঁ, আমার উদ্দেশ্য আছে পানি সৃষ্টি করে, এই জন্য করলাম। পরীক্ষণ তো কৃত্রিম ভাবে ঘটনাকে সৃষ্টি করা হয়, প্রাকৃতিক ভাবে না। আমি নিজে সবকিছু তৈরি করে পর্যবেক্ষণ করি, পুনরাবৃত্তি করা যায়। গবেষণাগারে একটা রিসার্চ সফলভাবে করলে ওটা আরো 100 বার করেও প্রুফ করা যায়। পরীক্ষণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায়। হ্যাঁ, আমি তাপমাত্রা বাড়িয়ে দিতে পারি, হাইড্রোজেনের অক্সিজেনের অনুপাত বাড়িয়ে দিতে পারি, সবকিছু আমার উপর ডিপেন্ডেন্ট, আমি পরিবর্তন করতে পারি। আমি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার অবশ্যই করতে পারি। আমি ঘটনাবলী বিশ্লেষণ করতে পারি, কিভাবে কোন অণু কতটুকু মাত্রায় কি দিলাম না দিলাম সবকিছু আমি বিশ্লেষণ করতে পারি। পরীক্ষণের সাহায্যে আমি সুনিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারি। একবার জাস্ট রিসার্চ করলাম, কেমিক্যাল বিক্রিয়া দেখে আরো 100 বার যদি একই ফলাফল পাই, তাহলে ওটা নিশ্চিত সত্য আমাকে দিতে পারবে না। এটাই হচ্ছে কথা। তাহলে আমরা এখানে কি দেখার চেষ্টা করলাম, এই যে টপিকটা, এখানে আমরা কি কি বিষয় আলোচনা করলাম, পরীক্ষণ কি, নিরীক্ষণ কি, অর্থাৎ আরোহের বস্তুগত ভিত্তি, সেটা সম্পর্কে আলোচনা করলাম। ওকে, তাহলে চলো পরীক্ষণ ও নিরীক্ষণের তুলনামূলক সুবিধাগুলো কি এবং অসুবিধাগুলো কি সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি। সুবিধা অসুবিধা থেকে অবশ্যই তোমরা জানো গ আর ঘ ছাড়া আর কোনো প্রশ্ন এখান থেকে আসার পসিবিলিটি নেই। আরোহ অনুমানের প্রধান উদ্দেশ্য কি, বস্তুগত সত্যতা অর্জন করা, ব্যাস এইটুকু মনে রাখলাম। এখন নিরীক্ষণের সুবিধা কি, পরীক্ষণের তুলনায় নিরীক্ষণের সুবিধা, পরীক্ষণের তুলনায় নিরীক্ষণের সুবিধাগুলো কি। দেখো বলছে নিরীক্ষণের পরিসর পরীক্ষণ থেকে ব্যাপক। ভাই, পরীক্ষণ করতে গেলে আমাকে একটা নির্ধারিত সুনিয়ন্ত্রিত প্লেসের মধ্যে আসতে হবে, সবকিছু আমার আয়ত্তের মধ্যে থাকবে। কিন্তু নিরীক্ষণ যেটা পর্যবেক্ষণ, এটা সবাই তো করতে পারবে না, সবার আয়ত্তের মাঝে। নিরীক্ষণ যেটা পর্যবেক্ষণ, এটা সবাই করতে পারবে সবার আয়ত্তের মধ্যে, বাট পরীক্ষণ যেটা, ওটা অল্প কয়েকজন গুটি সংখ্যক মানুষের জন্য লিমিটেড। এই জন্য বলছে এটা নিরীক্ষণটা ব্যাপক, পরীক্ষণটা হচ্ছে কম ব্যাপক। নিরীক্ষণে আমরা কারণ থেকে কার্য, কার্য থেকে কারণ উভয় দিকে গমন করতে পারি। পরীক্ষণে শুধুমাত্র কারণ থেকে কার্যের দিকে আমি গমন করতে পারি। যখন আমি মানে পানি তৈরি করলাম, পানি তৈরি করার পেছন থেকে আমি কি করলাম, কারণটা কি, পানি তৈরির কারণটা কি, আগে আমরা কারণ মিক্স করি, কারণগুলো মিক্স করে তারপর কার্যের দিকে যাই। বাট এক্স্যাক্টলি নিরীক্ষণ পর্যবেক্ষণে আমি কারণ থেকে কার্যে, কার্য থেকে কারণ উভয় দিকেই যেতে পারি। ওকে, এখন বলছে নিরীক্ষণ পরীক্ষণের উপর নির্ভরশীল নয়। আরে ভাই, অবজারভেশন কি আমার এক্সপেরিমেন্টের উপর কোনোভাবে ডিপেন্ডেন্ট? আমি খালি চোখে দেখে পর্যবেক্ষণ করছি, কেমিক্যাল বিক্রিয়া করার কি দরকার আছে? আমার তো রিয়েল লাইফ এক্সপেরিমেন্টেশনে কি ইনক্লুডেড হওয়ার কোনো দরকার নেই। নিরীক্ষণ আমি পরীক্ষণের উপর কি করতে পারি, কোনো ডিপেন্ডেন্সি নাই।
নিরীক্ষণের কোনো বিশেষ ধরনের পরিবেশের প্রয়োজন না, আর পর্যবেক্ষণ সারা দুনিয়ায় একইভাবে ন্যাচারাল যে ইভেন্টগুলো নিরীক্ষণ করা যায়, পর্যবেক্ষণ করা যায়, এগুলোর জন্য কোনো সুনিয়ন্ত্রিত পরিবেশ বা আর্টিফিশিয়াল কোনো প্লেসের দরকার নেই, গবেষণা করার দরকার নেই। নিরীক্ষণের স্থান পরীক্ষণের আগে। ভাই পরীক্ষণ মিক্স করার আগে আমার আগে দেখা লাগছে যে এটা এভাবে ঘটতেছে কিনা, ওইটা পর্যবেক্ষণ করে তারপর ওটা টেস্ট করার জন্য আমি নিরীক্ষণ করি। পরীক্ষণের তুলনামূলক নিরীক্ষণ একটা সহজ প্রক্রিয়া। হ্যাঁ, খালি চোখে দেখা, খালি কানে শোনা, এগুলা খুবই সহজ, কিন্তু ওই বিক্রিয়া করা, কেমিক্যাল একটা সেটা একটা নির্দিষ্ট অনুপাতে মিক্স করা, এটা খুবই টাফ বিষয়, খুবই জটিল। এবার পরীক্ষণের তুলনায় নিরীক্ষণের অসুবিধাগুলো কি? এবার হচ্ছে আমি কি জানবো, নিরীক্ষণের অসুবিধাগুলো জানার চেষ্টা করবো। দেখো, পরীক্ষণের মতো নিরীক্ষণে নির্বাচিত ঘটনাকে বারবার উপস্থাপন করা যায় না। আমি চোখ দিয়ে যেটা একবার দেখেছি ওইটা আবার ওটা ঘটনা কখনো সম্ভব, আবার কখনো ঘটনা সম্ভব না। ওটা পরীক্ষণ হয়ে যাবে, তখন আর ওটা নিরীক্ষণ থাকবে না। নিরীক্ষণে আমরা ধীর স্থিরভাবে নির্বাচন ঘটনাকে নিরীক্ষণ করতে পারি না। পরীক্ষণে তো আমি আস্তে আস্তে কেমিক্যাল বিক্রিয়া হচ্ছে দেখছি, খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছি। নিরীক্ষণ জাস্ট এই হয়ে গেল একটা কারণ, আপেলটা টাস করে পড়ে গেল, আবার একটা আপেল আমি এখান থেকে ফেলতে পারবো নিজে কোনো হস্তক্ষেপ না করে, প্রাকৃতিকভাবে না। পরীক্ষণের মতো নিরীক্ষণে নির্বাচিত ঘটনাকে অন্যান্য ঘটনা থেকে বিচ্ছিন্ন করা যায় না। নিরীক্ষণে নির্বাচিত যে ঘটনা ওটাকে বিচ্ছিন্ন করতে পারবো না। ওই আপেল যে পড়া, ওটার পিছনে আরো অনেক কারণ আছে, ওটাকে সেপারেটলি গবেষণাগারে নিয়ে এসে এখন আমি আপেলটাকে ফেলতে পারবো না। ওই আপেলটা ফেলতে গেলে গাছ আনতে হবে, বাতাস লাগবে, আরো অনেক কিছু লাগবে, পাখিতে খেতে হবে, বিভিন্ন ঘটনা আছে। পরীক্ষণের মতো নিরীক্ষণে পারিপার্শ্বিক অবস্থা পরিবর্তন করা যায় না। ভাই যখন নিউটনের মাথায় আপেল পড়ছিল তখন সে পারিপার্শ্বিক বাতাস, গাছপালা, আরো অনেক কিছু হচ্ছিল এখানে, সবকিছু সে স্টপ করতে পারে নাই। পরীক্ষণের মতে নিরীক্ষণের সুনিশ্চিত সিদ্ধান্ত, আমি একবার দেখছি বলে কি সুনিশ্চিত সত্য ওটা? আমার পর্যবেক্ষণ কখনো সার্টেনিটি দেন, এটা দেখি প্রবাবিলিটি। ওকে, এবার নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের সুবিধাগুলো কি? পরীক্ষণের সুবিধা কি? ইচ্ছা মতো বারবার করে পরীক্ষা করা যায়, এই হচ্ছে একটা সুবিধা। তারপরে দেখো, আমরা ধীর স্থিরভাবে সতর্কতার সাথে নির্বাচিত ঘটনাকে প্রত্যক্ষণ করতে পারি, এটা একটা সুবিধা। পরীক্ষণের সাহায্যে নির্বাচিত ঘটনাকে অন্য ঘটনা থেকে আলাদা করে সেপারেটলি কি করতে পারি, গবেষণা করে নিরীক্ষণ করতে পারি। পরীক্ষণের সাহায্যে আমরা পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন করা যায়, কিন্তু নিরীক্ষণে তো আমরা সেটা পারি না। চলগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি। পরীক্ষণ তো একটা স্বনির্ভর, সেলফ ডিপেন্ডেন্ট, বা নিরীক্ষণ তো একটা নির্ভরশীল প্রক্রিয়া। তাহলে পরীক্ষণ হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট একটা প্রসেস, এটা হচ্ছে কি নিরীক্ষণের সুবিধা। পরীক্ষণের সাহায্যে সুনিশ্চিত সিদ্ধান্ত, সত্য বা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায়। এবার নিরীক্ষণের তুলনায় পরীক্ষণের অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হচ্ছে, এটা পরীক্ষণের পরিসর ব্যাপন না, সবাই করতে পারে না। পরীক্ষণের কার্য থেকে কারণে যাওয়া যায় না, এটা হচ্ছে আরেকটা। এগুলো আমি আগেই বলেছি, নিরীক্ষণ ছাড়া পরীক্ষণ কখনোই সম্ভব না। এই সেম একই কথা বারবার এখানে অনেক কিছুই ঘুরিয়ে পিছিয়ে বলা আছে আর কি। এগুলো আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, এখান থেকে কখনোই এখান থেকে প্রশ্ন আসবে না। বাট আমি যতটুকু বললাম ওইখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এখানে অনেকগুলো নমুনা দেওয়া আছে, নমুনাগুলো তোমরা একটু দেওয়ার চেষ্টা করবে। নমুনাগুলো থেকে আগে যুক্তির মূল্যায়ন করবে। এগুলো সব হচ্ছে কি তোমাদের HW হিসেবে থাকবে। তোমরা এগুলো কি করার চেষ্টা করবে, নমুনাগুলো যুক্তি বিশ্লেষণ করার চেষ্টা করবে। ঠিক আছে, অনেকগুলো নমুনা দেওয়া আছে, অনেকগুলো নমুনা দেওয়া আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম এখানে, আমরা কিন্তু একেবারেই সফলভাবে 7 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, আরোহ অনুমান অবরোহ অনুমান উভয়ের মধ্যে পার্থক্য, উভয়ের কোর কনসেপ্ট, আরোহের অনুমানের যে ভিত্তিগুলো রয়েছে, একটা হচ্ছে আকৃতিগত আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি, সেই ভিত্তিগুলো সম্পর্কে জানলাম। এর মধ্যে বিভিন্ন আমরা সত্যতার ক্লাসিফিকেশন দিয়েছি, কিছু কিছু প্রকারভেদ আমরা দেখেছি। তারপরে এখানে মানে ওভারঅল চ্যাপ্টারটা অনেক বড়, অনেকের কাছে হ্যাসেল মনে হতে পারে যে এত লং টাইম, এত বড় একটা চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টার থেকে পড়া খুবই সহজ। আমি বলছি যে কোথা থেকে আসবে আর কোথা থেকে আসবে না। আর এত বড় একটা পৃষ্ঠার পড়া যদি আমি 2 লাইনে ছোট করে কনসেপ্টটা মনে রাখতে পারি একটা এক্সাম্পল দিয়ে, ওটাই হচ্ছে লজিকে আমার সবচেয়ে শর্টকাট। এত এত স্লাইড, এত এত বই পড়ে তুমি কখনো কভার করতে পারবে না। আমি যেভাবে বলেছি আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝো, খুব মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কোনো সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ।